জানি সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আজকে আমাদের লাইভে আসতে একটু দেরি হলো। আমি লিখেছিলাম যে আমরা লাইভে আসব। কেন দেরি হলো একটু শর্টে বলি। যেহেতু আজকে আমাদের হিয়ারিং শেষ হয়ে গেল, সব জায়গা থেকেই আজকে কনক্লুড হয়ে গেছে, রায়দান হবে, সেই ডেট আসবে। সেই জন্য আমাদের লয়ারদের সাথে কথা বলতে, কনক্লুশন জানতে, সবার সাথে কথা বলে সামারাইজ করতে একটু টাইম লাগবে। তো তাই আমাদের লাইভে আসতে দেরি হয়েছে, কারণ ম্যাটারটা বুঝে তো আমাদেরকে বলতে হবে। লাইভে এসে তো আমরা যে কোনো ভুল ইনফরমেশন দিতে পারি না। তো সেই জায়গায় সমস্ত লয়ারদের সাথে কথা বলে তারপরে কনক্লুশন করে আমাদের লাইভে আসতে একটু দেরি হয়ে গেল। ধন্যবাদ প্রথমে সবাইকে যে ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য। অনেক মেসেজ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গ্রুপে এবং এফবিতে হিয়ারিং নিয়ে, লয়ার নিয়ে, সেগুলো প্রত্যেকটা এক এক করে ক্লারিফিকেশন আমরা দেব। প্রথমেই আগে আমাদের হিয়ারিং সংক্রান্ত, যেটা আজকে আমাদের হিয়ারিং এ কি হলো সেটা আমি মেহবুবকে বলতে বলছি যে আমাদের হিয়ারিং আজকে কি হলো, যেটা হিয়ারিং কনক্লুড যেটা হয়ে গেল। সেটা আচ্ছা, কে দিতিশ বলবি? ওকে, ঠিক আছে, দিতিশ বলবে। দেখুন, বহু ফোন তো আসছে, বুঝতেই পারছেন, আমরা একটু সবার টেনশনে থাকাটা স্বাভাবিক। কোর্টের ভিতরেও আমরা ছিলাম, মানে সঙ্গীতাদিও ছিল, হুমায়ুনও ছিল, মৃন্ময়দাও ছিল, মেহবুবদাও ছিল, আমরাও ছিলাম। তবে যে বিভিন্ন রকমভাবে কিছু প্রশ্ন নিয়ে বিভিন্ন ডিস্ট্রিক্টের গ্রুপের মধ্যে লেখা হচ্ছে, কোর কমিটি লিগাল গ্রুপে লেখা হচ্ছে, তবে সমস্ত খবরগুলোর মধ্যে সত্যতা নিয়ে একটা প্রশ্ন আছে, এবং এবি বারান্দে বা নিউজ টাইমে যেগুলো দেখানো হচ্ছে সেই তথ্যগুলো সবগুলো আসলে ঠিক নয়। সেই তথ্যগুলো যে ঠিক নয় সেটা কোর্টের ভিতরে থেকে আমরা বুঝতে পেরেছি। এবং এসএসসি অলরেডি স্বীকার করে নিয়েছে, সেটা আপনারা দেখেছেন, যে স্যাগ্রিগেশন অ্যাজ পার সিবিআই তারা করতে প্রস্তুত। এবং সিবিআই লয়ার প্রথমে একবার বলেছিল যে হ্যাশ ভ্যালু মিলছে না, কিন্তু পরের বার মানে সিজিআই তাকে প্রশ্ন করে তার কাছ থেকেই উদ্ঘাটন করে নিচ্ছে। উচিত ছিল সিবিআই লয়ারটা অবশ্যই একটু তার ওজনটা একটুখানি বাড়ার। মানে এটা আমাদের বিভিন্ন এওয়ার মানে প্রথমেই আমাকে কথাটা বলেছেন কে এম সিং, আমাদের একজন এওয়ার, তিনি প্রথমেই বললেন যে সিবিআই লয়ার এইরকমই, প্রথমেই কথাটা বললো। তো বলছে আপনার কেসে হয়তো জিতে যেতে পারেন, যেরকম জায়গায় একটা আছে প্রেডিকশান, কোনো রকম ফাইনাল কেউ আমাদের কোনো আইনজীবী সেইভাবে কিছু বলছে না। সিবিআই লয়ারটা নিয়ে বলতে চাইলো যে দেখুন, এটা কে এম সিং প্রথমে বলার পরে আমরা একটু তাও প্রশ্ন হচ্ছিল, এরকম কথা বললো হঠাৎ করে, সিবিআই তো মোটামুটি একটা বললো। তো বললো তখন পরে আমাদের অন্যভাবে আমাদের আশিস কুমার চৌধুরী আমাকে বাইরে বললেন প্রথমে একবার, তারপরে আমাদের আরও অন্যান্য লয়ারও বললেন যে একই বক্তব্য, ফেস ভ্যালু একটা ভাইটাল। কারণ আমাদের, আপনারা জানেন, আমাদের অনেকে এওয়ার আছে, জুনিয়র লয়ার আছে, কিন্তু তবুও আমরা কেন সিংভি, মানে অভিষেক মনু সিংভি, বিকাশ সিং বা শ্যাম দিওয়ান, তাদের দ্বারা আমরা বলাচ্ছি। আমাদের এওয়ার বা যারা জুনিয়র লয়ার সুপ্রিম কোর্টে আছে তারা নিশ্চয়ই কলকাতা হাইকোর্টের যে কোনো লয়ারের থেকে, মানে সিনিয়র লয়ার থেকেও তারা অনেক উপরে। কিন্তু তারাই তাদের বক্তব্য তারাই ব্রিফ করাচ্ছেন, কিন্তু করাচ্ছেন অন্য কারো দ্বারা, মানে সিনিয়রকে দ্বারা। কারণ একটা ফেস ভ্যালু, একটা অবশ্যই একটা ফেস ভ্যালু ভীষণ ভাইটাল। এটা হলে আরও ভালো হতো। যাই হোক, সিবিআই অ্যাটলিস্ট খুব বেশি কিছু বলেনি, যতটুকু আমরা ভাবছিলাম। ওএমআর অথেন্টিসিটি তারা এটা প্রুভ করেছে, সে বিষয়ে খুব একটা বেশি প্রশ্ন নেই। আর এসএসসি সেটাকে মেনে নিয়েছে, এবং চেয়ারম্যানের মধ্যে দেখছিলাম উনিও খুব চিন্তিত ছিলেন, বারবার উঠে দাঁড়াচ্ছিলেন। যখন প্রথমে জয়দীপ গুপ্তা একবার থামিয়ে দেওয়া হলো, উনি উঠে একবার পাশে দাঁড়িয়ে বলেছেন, আরে আমাদের বলার সুযোগ দিচ্ছে না কেন, আমরা তো বলবো। হয়তো আপনারা এই প্রশ্ন শুনে বলতে পারেন, আরে এতদিন বলেননি, এখন কেন বলছেন। যাই হোক, যা হয়ে গেছে পাস্ট ইজ পাস্ট। এখন উনি চাইছেন সেগ্রিগেশন, সেই সপক্ষেই কথা বলেছেন, এবং ওনার মধ্যে যে উৎকণ্ঠা আমরা কোর্টের ভিতরে লক্ষ্য করেছি, মন থেকেই চেয়েছেন সেগ্রিগেশনটা হোক, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আর অনেক তথ্য ভুল বলা হচ্ছে এবি বারান্দে, যে সিবিআই নাকি বলেছে কলকাতা হাইকোর্টের রায়টা বহাল রাখা হোক। এটা একেবারে চরম অসত্য কথা। এরকম কোনো কথা কলকাতা সুপ্রিম কোর্টের ভিতরে সিবিআই বলেনি, আমরা তো শুনিনি। তাই অযথা প্যানিক হওয়া নয়, সঠিক তথ্যটা জেনে চিন্তা অবশ্যই আছে, আমাদের মাঝেও চিন্তা আছে। আমরা যে কোনো রকমভাবে নিশ্চিত হতে পারছি এই মুহূর্তে তাও কিন্তু নয়, কিন্তু যে তথ্যটা সঠিক
সেটা নিয়েই আমরা ভাববো। যেটা সঠিক নয়, অসত্য কথা, যেটা 1 নম্বর কোর্টের প্রধান বিচারপতি এজলাসে হয়নি, সেই অসত্য কথাগুলোকে নিয়ে যেন আমরা প্যানিকড না হই, এটাই হচ্ছে আমার বক্তব্য। আপনারাও প্যানিকড হবেন না। যেটা নিয়ে কোর্টের ভিতরে আলোচনা হচ্ছে বারবার আপনারা আর্গু শুনবেন। আর একটা কথা বারবার হচ্ছে যে অভিষেক মনু সিংভি গ্রুপ সিডি নিয়ে, এই কথাটা বারবার হচ্ছে। গ্রুপ সিডি নিয়ে এটা বলতেই উনি বলেছেন বটে, কিন্তু সিংভির একটা বক্তব্য খুব ভাইটাল। আমার মনে হয় আগামী দিনে আমাদের আন্দোলনে এটাই ভাষা হওয়া উচিত যে জাস্টিস মিনস সেগ্রিগেশন, জাস্টিস মিনস সেগ্রিগেশন। এই কথাটা কিন্তু সিংভি বলেছেন, এবং এটা আমার মনে হয় সিংভির মতো লয়াররাই এ কথা বলতে পারেন। আমি বলা, আপনি বলা, অন্য কোনো জুনিয়র লয়ার বলার তার কোনো বেজ নেই, কিন্তু উনি কথা বলতে পারেন জাস্টিস মিনস সেগ্রিগেশন। যাই হোক, আরো আছে, সবাই বলবে ব্যাপারটা। দিতীশ দাদা অনেক কথাই বললো। প্রথম কথা হলো, আমিও একটু চিন্তিত ছিলাম যে শামদিবান স্যার হঠাৎ করে, এই শামদিবান বলছি মানে মনু সিংভি স্যার হঠাৎ করে একটা সবার মধ্যে একটা উৎকণ্ঠা এসছে যে কেন গ্রুপ সি ডি বললো, এবং অনেকে দেখলাম যে কেন তাহলে কি উনি গ্রুপ সি গ্রুপ ডিদের হয়ে আছেন। আমি কিন্তু লয়ারদের কাছে কি ক্লারিফিকেশন চাইলাম, এবং আমাদের সঙ্গে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির ক্যান্ডিডেটরাও ছিল ভিতরে, যারা আনটেন্টেড। আমি জানি তোদের সঙ্গে প্রায়ই কথা হয়, ওনারা ভীম মোহনাকেই রেখেছিলেন। আমাদের যে রিজয়েন্ডার বানানো ছিল, সেই রিজয়েন্ডারে মনু সিংভির রিজয়েন্ডার পয়েন্ট যেখানে, সেখানে কিন্তু বলা হয়েছিল যে গ্রুপ সি গ্রুপ ডির সঙ্গে অ্যাসিস্ট্যান্ট টিচারকে ক্লাব করা হয়েছে। তো উনি হয়তো রিজয়েন্ডার পার্ট ওইটা মানে দেখতে গিয়ে হঠাৎ করে হয়তো গ্রুপ সি গ্রুপ ডি কথাটা মাথায় চলে এসছে, তো ভুল বশত বলে ফেললেন। কিন্তু আমি শুধু ভুলটুকু দেখলে হবে না, আপনারা টোটাল হিয়ারিংটা শুনবেন, মানে ওনার আর্গুমেন্টটা, উনি কোন কোন পয়েন্ট ধরে আর্গুমেন্ট করেছেন, সেই আর্গুমেন্টটা শুনলে অনেকটা ক্লিয়ার হবেন। তো সেখানে আমাদের মোটামুটি সমস্ত লয়ারই বলেছে, মনু সিংভি, শামদিবান, বিকাশ সিং এবং মেনকা গুরুস্বামী সবাই নিজেদের পয়েন্ট রেখেছেন। এইবার এখানে আমাদের কিছু তর্ক বিতর্ক এখানে আছে যে আরও কিছু ডিটেলস বললে ভালো হতো, যে যে বিষয়গুলো। দেখুন, আমরা সিনিয়রদের কাছে কাল থেকে মিট করছি, সিনিয়ররা একটা কথাই আমাদের বলেছেন, দেখুন ল বিষয়ে আমি কিন্তু অত বুঝি না, আমি একজন অ্যাসিস্ট্যান্ট টিচার। তো ওনারা বলতে চাইছেন যে পয়েন্টগুলো নিয়ে বিতর্ক আছে, যেখানে সিজিআই পাল্টা কাউন্টার করতে পারে, সেই সমস্ত পয়েন্টস নিয়ে আর্গুমেন্টে না যাওয়াই ভালো। এটা প্রত্যেকটা সিনিয়রেরই একই রকম প্রায় বক্তব্য, যে এমন কোনো ইস্যু নিয়ে আমরা ঢুকবো না যেটাতে কিন্তু আমরা বিপদে পড়ি বা মানে সিজিআইয়ের কাউন্টার প্রশ্নের সম্মুখীন হতে হয়। কারণ উনি বলতে চাইছেন, দেখো এখনো পর্যন্ত এই চিফ জাস্টিসের কাছে আমরা এমন একটা পক্ষ যারা কোনো রকমভাবে এর মধ্যে ইলিগালিটিসের মধ্যে নেই, ওনার চোখে কিন্তু আমরা এখনো পর্যন্ত আছি ফ্রেশ, যে একটা পার্টি আছে যারা কোনো রকম ইলিগালিটিসের সঙ্গে যুক্ত নেই। এটা কিন্তু ভালোভাবে ইমেজটা কিন্তু ওনার সামনে আমাদের লয়াররা আগেই তুলে ধরেছেন। তো বেসিক্যালি এনারা মানে বলতে চাইছেন যে বেশি এমন কোনো জায়গায় ঢুকবো না, এমন কোনো গলিতে ঢুকবো না যেখানে গেলে আমাকে ক্রস কোশ্চেনের সম্মুখীন হতে হয়, বা সেখানে গেলে আমাকে মানে একটু ব্যাক ফুটে যেতে হয়। তো মোটামুটি ওই পয়েন্টগুলো বললেন। এইবার বিষয়টা হলো, এখানে একটা কথা উঠছে দেখলাম যে ওই যে কাউন্সিলিং, মানে 3rd কাউন্সিলিং থেকে 7th কাউন্সিলিং, দেখুন যে বিষয়টা নিয়ে উনি শুনতে চাইছেন না, সেই বিষয়টা নিয়ে আমার মনে হয় অতিরিক্ত না ঘাটানোই ভালো। কারণ চিফ জাস্টিস যে বিষয়গুলো নিয়ে উনি যেটা মাথায় ঠিক করে রেখেছেন, সেটা নিয়েই কিন্তু ক্লারিফিকেশান চাইছেন। মানে ওনার ক্লারিফিকেশানটা উনি পেয়ে গেলে উনি কিন্তু তারপরে সেই বিষয়টা নিয়ে ঘাটছেন না। তো আমরা যদি পুরোপুরি হিয়ারিংটা ভালো করে শুনি, তো আমরা শুরুতেই দেখলাম যে ডেটার অথেন্টিসিটি কি। কারণ আমরা একটা জিনিস কিন্তু ভালো করেই জানি যে যদি সেগ্রিগেশন করতে হয় তাহলে কিন্তু আগে আমার ডেটার অথেন্টিসিটি প্রয়োজন। উনি কিন্তু সেই জায়গাটা বারবার জোর দিয়েছেন। তো কোথাও না কোথাও দেখুন, জাজমেন্ট কি হবে আমরা অ্যাজাম্পশন করতে পারি, কিন্তু ফাইনাল তো বলতে পারি না কি হবে। কিন্তু কোথাও না কোথাও আমরা একটু হলেও পজিটিভ দেখছি। তার কারণ কি, এই ডেটার অথেন্টিসিটি নিয়ে যখন উনি বারবার প্রশ্ন করছিলেন, জানতে চাইছিলেন যে অথেন্টিক কিনা, বারবার ক্রস কোশ্চেন করছিলেন, ওনার জায়গা থেকে উনি কিন্তু ঠিক কাজই করেছেন। যে কেউ হলে ওটা করতো, কারণ সেগ্রিগেশন করতে গেলে আগে আমার ডেটার অথেন্টিসিটি প্রয়োজন। তো ডেটার অথেন্টিসিটি পাওয়ার জন্যে বা কতটা অথেন্টিক সেটা জানার জন্য যে প্রশ্ন করার কথা উনি কিন্তু সিবিআই লয়ারকে সেইগুলো কিন্তু করেছেন। আর বাকি যে বিষয়, যারা মানছে না সিবিআই এর ডেটাটাকে, তাদেরকে কিন্তু উনি অতটা এন্টারটেন করেননি, তাদেরকে কিন্তু উনি ডোমিনেট করে রেখেছিলেন, তাদের কিন্তু বেশি বাকবিতণ্ডায় যেতে দেননি এবং তাদের বেশি কথা শোনেননি। উনি কিন্তু প্রত্যেককেই কিন্তু বেড়ে দিয়েছিলেন যে আমি কারো বেশি কথা শুনবো। উনি একটা জিনিস আমার মনে হয় উনি প্রি ডিটারমাইন্ড হয়ে আছেন।
ওই জন্য কাউকে বেশি এন্টারটেন করেনি যে আমি তো এটা করবো, তাহলে তোমাদের কথা তো কেন শুনবো, যেটা আমার মনে হলো আর কি পুরো হিয়ারিংটা শুনে। তো চাইছিলাম যে এসএসসি লয়ার আরও কিছু বলুক, আরও হয়তো উনি বারবার জয়দীপ গুপ্তা বলছিলেন যে আরও কিছু সময় দেওয়া হোক আমাকে, তাহলে উনি অনেক কিছু ক্লারিফাই করতে পারতেন। কারণ আমরা বিগত দিনে আন্দোলনের মাধ্যমে এসএসসিকে যে প্রেশারে রেখেছিলাম গভর্নমেন্টকে, ফলে ওনারা কিন্তু সেইভাবে প্রিপেয়ার হয়ে এসেছিলেন জয়দীপ গুপ্তা এবং চেয়ারম্যান কালকে কিন্তু 6.5 ঘন্টা ধরে ওনাকে ব্রিফ করিয়েছেন এবং A to Z সমস্ত বিষয় কিন্তু বুঝিয়েছিলেন। তো উনিও চাইছিলেন আজকে সমস্ত বিষয় মানে আমাদের রেসপন্ডেন্টরা যে যে অভিযোগগুলো তুলেছে প্রত্যেকটা অভিযোগ কিন্তু ওখানেই কিন্তু উত্তর দিতে চাইছিলেন জয়দীপ গুপ্তা। তো উনি পারেননি, কারণ সিজিআই ওনাকে সময় দেননি। তো সময় কেন দেননি সেটা আমারও মনে হয় সেটা একটা পজিটিভ দিক, যে তোমাদের মূল দাবি কি, এসএসসির মূল দাবি কি, সেগ্রিগেশন। এটা এসএসসি কিন্তু নিজে মুখে স্বীকার করেছে আমরা সেগ্রিগেশন চাই। এবং চিফ জাস্টিস কিন্তু একটা কোশ্চেন খুব মানে এর সঙ্গে করলেন যে বলো সিবিআই এর যে ডেটা তোমার কাছে একটা আছে আর একটা সিবিআই এর কাছে আছে, তুমি কোনটাকে মানবে, তোমার নিজেরটাকে মানবে না সিবিআই এরটাকে মানবে? এই একটা কিন্তু খুব ভাইটাল কোশ্চেন, যেখানে কিন্তু আমরাও চিন্তায় পড়ে গেছিলাম যে এই উত্তরটা কি দেবে। আমরা কিন্তু ঘাবড়ে গেছিলাম ফটকা। আমি কিন্তু যখন আমরা যারা ছিলাম চেয়ারম্যান স্যারকে মানে গায়ে হাতে পায়ে পড়ার মতো, স্যার আপনি এগিয়ে যান, আপনি পিছনে থাকুন, যেন বিতর্কিত কিছু না বলে। কারণ উনি ওই কোশ্চেনের উত্তর যদি বিতর্কিত কিছু হতো তাহলে কিন্তু আমাদের একটা ডুবে যাওয়ার চান্স ছিল। তো দেখলাম চেয়ারম্যান তখন দৌড়ে গেল সামনের দিকে এগিয়ে। তো দেখলাম চেয়ারম্যান স্যার পৌঁছে যাওয়ার আগেই আমাদের জয়দীপ গুপ্তা যিনি এসএসসি লয়ার উনি কিন্তু বলে দিলেন যে উই আর রিলায়েড আপন সিবিআই ডেটা, যে আমরা সিবিআই ডেটাটাকেই মানছি, আমরা সিবিআই ডেটাটাকেই মেনে নিচ্ছি। তো সেখানে আমরা কিছুটা হলেও রিলিফ পেয়েছি। এবং স্টেট যেটা দিয়েছে, স্টেটও বলেছে যে আমরা সেগ্রিগেশন চাই। দেখুন তথ্য সামান্য এদিক ওদিক হতে পারে, সেটা পরে ঠিক করা যেতে পারে, তথ্য নিয়ে কোনো সমস্যা হবে না, কিন্তু কোন পক্ষ কি চাইছে সেটা হচ্ছে ভাইটাল। যেখানে মেন 4টে পার্টি যেখানে যুক্ত হয়ে আছে, অথরিটি এবং সিবিআই তারা কি চাইছে, এবং অথরিটি এবং সিবিআই তারা 4টে পার্টি যদি চায়, অথরিটি এবং সিবিআই মিলে যে মূল 4টে পার্টি তারা যেখানে সেগ্রিগেশন চাইছে, সেখানে কিন্তু এর বিপক্ষে যাওয়াটাও, রায়টা কিন্তু বিপক্ষে যাওয়াটাও একটু চাপের। জানি না কি হবে, কিন্তু 4টে পার্টি যেখানে চেয়েছে সেখানে কিন্তু বিপক্ষে যাওয়াটা একটু চাপের আছে। কারণ এই 4টে পার্টি যেটা চাইছে তার বিপক্ষে রায় লেখাটাও কিন্তু একটু চাপের। তো সব দিক দিয়ে মোটামুটি ঠিকই হলো, তবে একটু আমাদের একটু আছে মানে কি বলবো, সিবিআই এর যিনি লয়ার ছিলেন একটু ভালো হলে, উনি যদি কোনো নামী মুখ হতেন, আমাদের সলিসিটর জেনারেল তুষার মেহতা স্যার বা অ্যাডিশনাল সলিসিটর জেনারেল কেউ এলে ভালো হতো। তার কারণ জিটিস একটু আগেই বলেছিল যে ফেস ভ্যালুটা একটু ম্যাটার করে। কারণ একই বক্তব্য মানে একটা ছোট লয়ার দিয়ে বলা, একজন বড় ফেস ভ্যালু দিয়ে বলা, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য থাকে। আর একটা বিষয়, ওনারা কিন্তু সেগ্রিগেশন ব্যাপার নিয়ে কিছু বলেননি, জাস্ট ডেটার অথেন্টিসিটির উপরে একটা কথা বলেননি। কারণ সিবিআই যে ইনভেস্টিগেটটা করেছে, ইনভেস্টিগেটটা কিন্তু গ্রসের উপরে, ওনারা কিন্তু শুধু ওএমআর-এর উপরে ইনভেস্টিগেটটা করেননি, এটা কিন্তু আমরা সবাই জানি। ওনারা কি ইনভেস্টিগেট করেছেন, ওনার ওএমআর ইনভেস্টিগেট করেছেন, ওনারা ইন্টারভিউ লিস্টগুলো নিয়েও ইনভেস্টিগেট করেছেন, ইভেন ওনারা এক্সেস অ্যাপয়েন্টমেন্ট নিয়েও কিন্তু ইনভেস্টিগেট করেছেন। সেটা আমরা বোর্ডে গিয়েই জানলাম। ওনারা কিন্তু বোর্ড থেকে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট এবং রেকমেন্ডেশন, সমস্ত বোর্ড থেকে কিন্তু সমস্ত অ্যাপয়েন্টমেন্ট কিন্তু ওনারা সিজ করে নিয়ে এসেছিলেন। যে ওএমআর-এর আমাদের অ্যাপয়েন্টমেন্টের যে মিরর ইমেজ, অ্যাপয়েন্টমেন্টের মিরর ইমেজ নিয়েও কিন্তু ওনারা ম্যাচ করিয়েছিলেন। তো যে যে বিষয় যতগুলো দিক দিয়ে ওনারা ইনভেস্টিগেট করেছিলেন, তো আমার মনে হলো যে এই সব বিষয়গুলো যদি তুলে ধরতেন, যে আমরা টোটালটার উপরে ইনভেস্টিগেট করেছি, আমরা শুধু ডেটা নিয়ে ইনভেস্টিগেট করিনি। তো সব ইনভেস্টিগেট করে আমরা ওই ফিগারটা পেয়েছি এবং ওই ফিগারটার উপরে আমরা সেগ্রিগেট করতে প্রস্তুত এবং আমরা একটা ডাটা দিতেও প্রস্তুত। অ্যাটলিস্ট টোটালটা একটু ভালোভাবে কনক্লুড করলে একটু খুশি হতাম। তো মোটামুটি ওনারা যে ডেটার অথেন্টিসিটি, কারণ ওনারা জানেন যে ক্রিমিনাল প্রসিডিংস যেটা চলবে আগামীতে, তার জন্য ডেটার অথেন্টিসিটি প্রয়োজন। তো ওনারা ওই ক্রিমিনাল প্রসিডিংস চালানোর জন্য যতটুকু বলার ততটুকুই বলেছেন, যে ডেটার অথেন্টিক নিয়ে, সেটা আমাদের জন্য পজিটিভ পয়েন্ট। কারণ আমরা জানি সেগ্রিগেট করতে গেলে কিন্তু ডেটার অথেন্টিসিটিটা খুবই প্রয়োজন। তো সব দিক দিয়ে ওভারঅল মোটামুটি আমরা কিছুটা হলেও আশাবাদী। দেখুন জাজমেন্ট কি হবে বলতে পারবো না, কেউ বলতে পারে না জাজমেন্ট কি হবে, কিন্তু কোর্টের যে এনভায়রনমেন্ট এবং বিচারপতিদের যে আর্গুমেন্ট এবং আফটার আর্গুমেন্ট বিভিন্ন লয়ারের মতামত, সেখান দিয়ে সবাই কেউ নেগেটিভ কিছু বলেনি, যে যা হলো মোটামুটি আমরা পজিটিভ আশা রাখতে পারি। আর একটা যেটা বিষয় বলার, সেটা হলো দেখুন, সেটা হলো
যে দেখুন এখানে কিন্তু রায়টা কারোর পক্ষে যাবে, কারো বিপক্ষে। সে হয়তো আমরা মনে করছি, আমাদের সবাই মনে করছে যে সেগ্রিগেশনের দিকে যাবে, কিন্তু একটা পার্টি তারাও তো মানে হারবে। সেগ্রিগেট হলে তারাও তো মানে চাকরিটা খোয়াবে যদি সেগ্রিগেট হয়। তারা কিন্তু রিভিউ পিটিশনের দিকে যাবে। তো আমরা হাইকোর্টে যে ভুলটা করেছিলাম, আমরা কিন্তু একদম পুরো মানে সেই পুরো নিশ্চিন্ত হয়ে বাড়িতে বসেছিলাম, মানে কোনো কিছু মাথায় রাখিনি। তো আমরা এখানে কিন্তু মানে শেষ অবধি কিন্তু থাকবো। আমরা এখন থেকেই সব কিছু মাথায় রেখে আমাদের ইউনিটিটাকে বজায় রাখবো। আমরা কিন্তু এই লড়াইটা যতদিন না রিভিউ পিটিশন হয়ে খারিজ হচ্ছে, ততদিন কিন্তু আমাদের এই লড়াইটা মাথার মধ্যে থাকবে, এবং আমরা এটা মাথার মধ্যে রাখবো। আমরা কিন্তু কখনোই নিজেদেরকে সেই মানে সেই লেভেল পর্যন্ত, হ্যাঁ, আত্মতুষ্টিতে কিন্তু ভুগবো না, এবং নিজেদেরকে সবকিছু থেকে সরিয়ে রাখবো না। আমরা সবকিছু মাথায় রেখে আগামী দিনের স্ট্র্যাটেজিও আস্তে আস্তে মাথায় রাখবো। আমরা শেষ দিন অবধি থাকবো, মানে একদম বলতে চাইছি যে কিউরেটিভ পিটিশন অবধি। আমি কিন্তু ভয় দেখাচ্ছি না কিউরেটিভ বলে, আমি বলছি যে আমরা যদি রায়টা যদি আমাদের পক্ষেও যায়, তাও কিন্তু একটা পক্ষ হারবে, তারা কিন্তু শেষ অবধি যাবে। তো আমরা সেই শেষ অবধি কিন্তু থাকবো। আমরা কিন্তু শেষ অবধি কোথাও না কোথাও, যখন আমরা সুপ্রিম কোর্টে যদি রিলিজ পাই, জানি না কি হবে, রিলিজ পাওয়ার পরেও কিন্তু আমরা বাড়িতে চুপচাপ বসে থাকবো না। তারপরেও কিন্তু আমরা কোর্টে থাকবো। যদি কেউ রিভিউ পিটিশন থাকে, সেখানেও আমরা পার্টি হয়ে থাকবো। প্রত্যেকটা জায়গাতে আমরা থাকবো এবং শেষ পর্যন্ত আমরা থাকবো। তো আমার পরে মেহবুব আছে, সেও অনেক কিছু বলবে। বাকিরা একটু বলুক। হ্যাঁ, মিনময় বল। হ্যাঁ, বেসিক্যালি এখানে সঙ্গীতাদি ইন্ট্রোডাকশনটা দিয়েছে, ধৃতিদা, হুমায়ুনদা পুরো ডিটেলসে বলেই দিয়েছে। এখানে বেশি কিছু বলবো না, দীর্ঘায়িত হবে লাইভটা। এখানে ছোট করে বলতে হলে যেটা ওভারঅল, আমরা ওভারঅল বিষয়ে যাব, একটু কিপ কোয়াইট, ওভারঅল বিষয়ে যাব আমরা। এখানে মানে ইন্ডিভিজুয়াল কোন লয়ার কি বললো না বললো সেখানে না গিয়ে ওভারঅল যদি বিষয়টা যাই আমরা, তাহলে দেখব চিফ জাস্টিস কিন্তু আজকে যেহেতু একটা ভাইটাল হিয়ারিং এর ব্যাপার ছিল, সেখানে সিজিআই কি বলছে, সরি সিজিআই নয়, সিবিআই কি বলছে সেটা একটা বিষয় থাকছে। তার পাশাপাশি আমাদের যা রিক্রুটমেন্ট অথরিটি ছিল, রেকমেন্ডিং বা অ্যাপয়েন্টিং, তাদের বক্তব্যটা কিন্তু ভীষণভাবে ভাইটাল ছিল সেটা। এবং তার পাশাপাশি আমাদের রিজয়েন্ডার পার্টে যেগুলো পার্ট ছিল সেটা। এবং সেখানে দেখা যাচ্ছে সিবিআই যে তার যে আর্গুমেন্ট ছিল, এবং সিজিআই যিনি যার কাউন্টার আর্গুমেন্ট করেছেন, সেই জায়গাটা ঠিকঠাকভাবে উত্তর দিতে পেরেছে। তার পাশাপাশি আমাদের স্টেটের যে এসএসসি লয়ার কিন্তু সেই ডেটাগুলো মেনে নিয়েছে এবং সেগ্রিগেশনের পক্ষেই যাচ্ছে। আর একটা বিষয় আমরা দেখেছিলাম, ওখানে যা যা আর্গুমেন্ট হচ্ছে, সেখানে যদি সিবিআই এর যদি কিছু বলার থাকতো, সেখানে কিন্তু সেগুলো বলেছে, এমন নয় যে বলেনি। কিন্তু আর একটা বিষয় আমরা খেয়াল করে দেখেছিলাম, হিয়ারিংটা যদি আমরা রিপ্লে করি, আমরা ভাবছিলাম আর একটু বলবে, আমি দেখছিলাম, আমরা কোর্টরুমে ছিলাম, আর একটু বলবে, একটু বললে তো বেশি ভালো হয়। সিবিআই যত বলবে তত ভালো হয় মনে হয় আমাদের, কারণ সিবিআই ইনভেস্টিগেট করেছে, মানে এসএসসি ওপরে তো পুরোপুরি বিশ্বাস রাখতে পারেনি বলে সিবিআই তদন্তের দিকে গিয়েছিল। সেখানে দেখা গেল সিজিআই কিছু কোয়ারিজ করে উনি যখন সন্তুষ্ট হলেন, উনি মানে ঘাড় নাড়িয়ে বললেন আলটিমেট কনক্লুড, ব্যাপারটা আর কিছু বলতে হবে না, অন্যরা বলবে। এবং সেই জায়গায় সিবিআই বসে গেলেন। এবং সেই জায়গায় এবার যেটা বলতে চাইছি, এই যে টোটাল ওভারঅল যে হিয়ারিংটা হলো, আর আমাদের লয়ারদের যে বক্তব্য যার শুনলাম, তাতে মানে এখানে পুরোপুরি ডিসিশন নেওয়া খুব মুশকিল। পুরোপুরি ডিসিশন মানে কি হবে একদম ফাইনাল বলাটা খুবই মুশকিল ব্যাপার। এবার এখানে জাজমেন্টটা লেখা হবে, একদম জাজমেন্ট যেদিনকে পাবলিশ হবে তার আগে, একদিন আগে বা দুদিন আগে আমরা জানতে পারবো। সেখানে কিন্তু আলটিমেট ভার্ডিক্টটা হবে। সেখানে পুরোপুরি নেগেটিভ হওয়ার কোনো জায়গা নেই, আবার খুব পুরোপুরি পজিটিভ হওয়ারও কিন্তু জায়গা নেই। ব্যাপারটা কেমন হচ্ছে তাহলে আমরা কিন্তু লয়ারদের কাছ থেকে এটা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু তারা কিন্তু কেউ নেগেটিভ বলছে না, ঠিক আছে, নেগেটিভ কেউ বলছে না। তার মানে আমাদের ফেভারে যাওয়ার চান্সেস আছে, কিন্তু এর মানে এই নয় যে আমরা সেটা ভেবে নিয়ে খুব মানে ইয়ে করবো, আলটিমেট মানে খুব আনন্দ থাকবো, ঠিক আছে। আমাদের যে জার্নি, আমরা এটা ফিল করতে পারছি সকলেই, এই জার্নিটা আমাদের লাইফ টাইম জার্নি হবে। হ্যাঁ, লাইফ টাইম জার্নি, যেটা একটু আগে হুমায়ুনদা বললো, এরকমই মনে হচ্ছে লাইফ টাইম জার্নি হতে চলেছে। এবং সেই জায়গায় লাইফ টাইম জার্নিতে অনেক দিন যেহেতু পথ চলবে, বিভিন্ন রকম ভাবে চলতে থাকবে, সেটা কিন্তু সেইভাবে প্রস্তুতি নিয়ে চলতে হবে। কারণ
এটা কিন্তু শেষ দিকে চলতে, মানে শেষ দিকে ছাড়তে হবে। মানে কোনোভাবেই আমরা যে মানে হার মেনে যাবো সেরকম বিষয় নয়। এখান থেকে ছাড়া পেলাম, ছাড়া পেলে দেখা যাচ্ছে আবার বিভিন্ন দিক থেকে আবার জড়িয়ে ধরা ব্যাপারটা হবে। যেরকম হাইকোর্টে আমরা তো ছিলাম না, হাইকোর্টে আমাদের জড়িয়ে ধরলো এবং সেখানে চলে আসলাম, সেই বিষয়গুলো থাকছে। সেইভাবে প্রস্তুতি নেব। এবং নেগেটিভ কিন্তু সেই অর্থে কোনো লয়ার বলেনি, কিন্তু এর মানে আবার রিপিট করছে, এর মানে এই নয় যে খুবই পজিটিভ ব্যাপার, মানে আমরা এখন থেকে ভেবে বসে থাকলাম সবকিছু ঠিকঠাক আছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এরপরে হ্যাঁ, সৌরভ চক্রবর্তী স্যার কিছু বলবেন। আচ্ছা, প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাই। আমি সৌরভ চক্রবর্তী। যে আপনারা এতক্ষণ অবধি অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে আমাদের কাছ থেকে কোনো ইনফরমেশন পাবার জন্য, আপনাদের প্রথমেই সঙ্গীতা ম্যাডাম, ধৃতিশ স্যার, হুমায়ুন স্যার, মৃন্ময় স্যার এনারা বলেছেন যে সমস্ত পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের আজকে কি হয়েছে না হয়েছে এবং সেগুলো বিশ্লেষণ করে বলেছেন। সেখানে একটা জিনিস আমি আপনাদের আর দীর্ঘায়িত না করেই বলতে চাই বিষয়টিকে, কেন ওনারা সব কিছুই বলেছেন, যে আজকে এত পরে লাইভ করবার কারণ আমরা ওয়েট করছিলাম কোর্ট রুমের মধ্যে। আজকে আমরা যে ঘটনাগুলো দেখেছি, যে আচরণগুলো দেখেছি এবং কোর্ট চত্বরেও যে সমস্ত ঘটনার আমরা সাক্ষী থেকেছি, সেগুলোতে আমাদের একটা ধারণা হয়েছে। তারপরেও আমরা চেয়েছি আপনাদের কাছে তথ্য দেবার আগে আমাদের অ্যাডভোকেটদের সাথে যোগাযোগ করে, তাদের সাথে কথাবার্তা বলে, তাদের কাছ থেকে মতামত নিয়ে একটা আমাদের মতটাকে আপনাদের জানানোর বা আমাদের যেটা ধারণা হয়েছে সেটা জানানোর। কারণ আমরাও অ্যাসিস্ট্যান্ট টিচার, আমাদেরও এখানে যতটা আমরা বলতে পারবো বা ধারণা করব তার থেকে অ্যাডভোকেটদের মাধ্যমে তাদের মতামত নিয়ে বললে ব্যাপারটা অনেক ভালো হবে। এবং সেখানে একটি বিষয় যেটা প্রত্যেক স্যার এবং ম্যাডাম যারা বললেন যে কোনো অ্যাডভোকেট কিন্তু কোনো নেগেটিভ কথা বলেননি। তার মানে এই নয় যে নেগেটিভ হতে পারে না, বাট যেরকমভাবে ঘটনাগুলো ঘটেছে তাতে আশা করা যায় যে আমাদের ভালো কিছু আশা আমরা করতে পারি। তবে যে নেগেটিভ হবে না এটা কখনোই বলা যায় না, যে কোনো কিছুই হতে পারে। যাই হোক, এইভাবে আশা করি আপনাদের সবার পরিশ্রম যেভাবে আপনারা করেছেন, যে যতটাই পরিশ্রম করে থাক, সেখানে তার ফলশ্রুতি স্বরূপ এটা আশা রাখি যে আমাদের হয়তো জয় আসবে। এটা বলে আমি পরে অনুরোধ করব। হ্যাঁ, তো আমার নাম স্বপন বিশ্বাস। আমি এখানে দিল্লিতে এসেছি। আজকে আমি সবটাই হিয়ারিংটা শুনলাম। আমাদের উকিলরা মোটামুটি সেগ্রিগেশনের পক্ষে ভালোই অনেক কিছু পয়েন্টস বলেছে। মেনলি এসএসসির যা পয়েন্টসগুলো ছিল একজন এসএসসি আজকে বলতে পেরেছে। মেন ছিল আমাদের চিন্তা সিবিআই নিয়ে, যে আমাদের সিবিআই কি বলবে। তো সিবিআই কিন্তু প্রায় সেগ্রিগেশন পসিবল এটাই বলেছে, প্লাস তাকে কিন্তু অনেকবার আমাদের চিফ জাস্টিস কিন্তু অনেকবার কোশ্চেন করছিল যে হাউ ইট ইজ পসিবল। তো উত্তরটা দিয়েছেন, কিন্তু সিবিআই যদি আরেকটু তাদের যদি আরো সিনিয়র অ্যাডভোকেটকে আনতো তাহলে আমার মতে আরো একটু ভালো হতো। আর আমাদের বিকাশ সিং স্যার খুব ভালো বলেছেন অ্যাবাউট যে এসএসসি কেন ইন হাইকোর্ট উঠেছিল, যে মোর পসিবিলিটিস অফ মে বি দেয়ার, যে তখন সিবিআই এর সব তথ্য বাইরে আসেনি। তো তাহলে এখন সিবিআই সব তথ্য বাইরে চলে এসছে, মানে এখন আর মোর রেগুলেশনস আর নেই। বা এসএসসি এটা দেখবেন লাস্টে বলেছে যে তখন আমরা বলেছিলাম তখন সম্পূর্ণ তথ্য সিবিআই বার করেনি। আর একটা দেখবেন আজকে মেনলি সুপারনিমারি পোস্ট নিয়ে বেশি কিছু বলতে পারিনি স্টেট, কিন্তু স্টেট একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলেছে, যে একটা প্যারাগ্রাফ ছিল যে আমাদের যে ইমপিউন অর্ডারটায়, যে স্টেট হ্যাজ অ্যাকসেপ্টেড ওয়াইড স্প্রেড ইরেগুলারিটিস। এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু প্রায় প্রত্যেকটা টেন্টেড উকিল বা বিকাশ স্যাররা কিন্তু বারবার তুলেছিলেন। তো আজকে স্টেটের উকিল এটা বললো যে ওয়াইড স্প্রেড ইরেগুলারিটিস সেই সেন্সে বলা হয়েছিল যখন আমরা 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডিকে এক করে দেখেছিলাম, কিন্তু ফর অ্যাট লিস্ট টিচিং এন্ড নন টিচিং স্পোর্টস বা টিচিং স্পোর্টস পোস্ট মেনলি ওয়াইড স্প্রেড ইরেগুলারিটিস নেই, ইট ইজ অনলি 8 to 10%। তো আমি কনফিডেন্ট, কিন্তু আমরা ওভার কনফিডেন্ট হব না। বাট যা আমাদের কথাবার্তা হয়েছে এতে কিন্তু পজিটিভ দিকেই আমাদের অ্যাটিটিউডটা মনে হচ্ছে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ।
নমস্কার, আমি প্রবাল দত্ত। আমি নর্থ বেঙ্গলের প্রতিনিধি হিসেবে এবার দিল্লিতে এসেছি। তো আপনারা সবাই দেখেছেন, লাইভ দেখেছেন। তো বলছি যেটা যে আজকে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ছিল, সিবিআই কি বলছে তার উপর ডিপেন্ড করে ছিল সবাই। তো সিবিআই কিন্তু আজকে বলেছে, যথেষ্টই বলেছে। এবং এছাড়াও এসএসসির লয়ার যেটা মানে ডাউট ছিল, যেটা নিয়ে সবাই বলছিল যে এসএসসিকে বলতে হবে, যেটা নিয়ে আমাদের অভিযানও হয়েছিল। তো এসএসসিও যেই ডাউটগুলো ছিল সেই ডাউটগুলো নিয়েও বলেছে। তো আমরা পজিটিভ আছি এবং এটা মনে হচ্ছে যে সেগ্রিগেশনের দিকেই যাচ্ছে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বলো, চলো আমরা বেরিয়ে যাবো। আমি বিশ্বজিৎ দাস, নর্থ থেকে এসেছি। সকাল থেকে আপনাদের মতোই আমার মধ্যে উদ্দীপনা কাজ করছিল, যে কারণে 10:30টাতেই রুম থেকে সুপ্রিম কোর্টে আমরা পৌঁছে যাই। এবং সেখানে আমরা হঠাৎ করেই চেয়ারম্যানের সাক্ষাৎ লাভ করি এবং তার কাছে অনুরোধ করি। যদিও গত রাতেই উনি আমাদেরকে দারুণভাবে আশ্বস্ত করেছেন, আমাদের যে দাবি দাওয়াগুলো ছিল সেগুলো পূরণ করার উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। তো সেই মতো আজকে সকালেও 10:30 নাগাদ ওনার সঙ্গে আমাদের সাক্ষাৎ হয় এবং তিনি কিন্তু পুরোপুরিভাবে আমাদেরকে আশ্বাস দেন। তো যাই হোক, তার যে আশ্বাস বাণী তিনি কোর্ট রুমেও পালন করার চেষ্টা করেছেন। যদিও আরেকটু সময় বেশি যদি চিফ জাস্টিস দিতেন তাহলে হয়তো লয়ার জয়দীপ দাশগুপ্তা আরো সুন্দরভাবে উপস্থাপন করতে পারতেন। যাই হোক, সময়ের অভাবে কমিশন যতটুকু পেরেছেন চেষ্টা করেছেন। তো যাই হোক, আপনাদের মতো আমিও সারাদিন শুনেছি হিয়ারিং। এবার তার মধ্য থেকে আপনারা অনেকটাই বুঝে গেছেন কি হতে চলেছে, কি হবে। তো আজকের হিয়ারিং এ একটা গুরুত্বপূর্ণ দিক ছিল সিবিআই এর বক্তব্য। তো যাই হোক, সিবিআই এর মুখ আরেকটু বড় মাপের হলে হয়তো আমাদের স্যাটিসফ্যাকশন আসতো। তো যাই হোক, আমরা যেটা সিবিআই থেকে আশা করেছিলাম সেটা কিন্তু মনে হয় উনি পূরণ করতে সমর্থ হয়েছেন এবং চিফ জাস্টিস মনে হয় উনি স্যাটিসফ্যাকশন সিবিআই থেকে পেয়েছেন আর কি। তো যাই হোক, এরপর আমরা শুনানির শেষে আমরা বিভিন্ন লয়ারের সঙ্গে সাক্ষাৎ করি, কয়েকজন হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী যাদের সঙ্গে আমাদের সরাসরি সাক্ষাৎ হয় এবং তাদের অভিজ্ঞতা, বিশেষ করে কোর্টরুমের তাদের আজকের কি অভিজ্ঞতা সেটা আমরা জানার চেষ্টা করি। তো যাই হোক, তারা আমাদেরকে বিপরীতমুখী কোনো বক্তব্য আমাদেরকে শোনাননি। ওনাদের যেটা প্রেডিকশন সেটা সেগ্রিগেশনের দিকেই যাচ্ছে। এটা ওনাদের মানে এটা ওনাদের অনুমান আর কি। যাই হোক, দীর্ঘায়িত করবো না, আরো অনেকেই আছেন, আপনারা তাদের বক্তব্য শুনুন। নেক্সট। হ্যাঁ, নমস্কার। আমি লাইভটাকে আর বেশি দীর্ঘায়িত করব না। মোটামুটি প্রত্যেকটা বক্তব্যই বলা হয়ে গেছে। সবার মতনই আমরা প্রত্যেকেই এখানে একটু উৎকণ্ঠায় ছিলাম। তো আজকে সামগ্রিক হিয়ারিং শোনার পর কয়েকটা বিষয় যেগুলো সকলেই হয়তো খেয়াল করেছে যে সিবিআই বক্তব্য খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ আমরা আগের হিয়ারিং দেখে এটা বুঝতে পেরেছি যে সিজিআই সেগ্রিগেশন করার একটা মানসিকতা নিয়ে আছেন এবং সেগ্রিগেশন করতে গেলে প্রথম যে বিষয়টা জানতে হবে যে যার উপর ভিত্তি করে সেগ্রিগেশন হবে, অর্থাৎ ওই হার্ড ড্রাইভ, কারণ অরিজিনাল ওএমআর শিট ডিস্ট্রয় হয়ে গেছে, তাহলে বেসিস হচ্ছে হার্ড ড্রাইভ। তো হার্ড ড্রাইভ অথেন্টিক কিনা এবং হার্ড ড্রাইভে সমস্ত ওএমআর আছে কিনা, তো সমস্ত ওএমআর এর ব্যাপারটা কিন্তু উনি আর জিজ্ঞেস করেননি, কারণ সেটা আগেই ক্লিয়ার হয়ে গেছে যে সব ওএমআর প্রেজেন্ট। সুতরাং হার্ড ড্রাইভ অথেন্টিক কিনা এবং হ্যাশ ভ্যালু ম্যাচ করছে কিনা এগুলো কিন্তু সিবিআই যথাযথভাবে বলে দিয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপর স্টেটের লয়ার বা এসএসসির লয়ারও বলেছেন, এসএসসি লয়ার হয়তো আরও বলতে পারলে ভালো হতো, তবে উনি এক্সেস অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারটা মোটামুটি ভালো ক্ল্যারিফাই করেছেন এবং যে আরও বিতর্কিত যে বিষয়গুলো ছিল, যে এফিডেভিটে বলেছেন যে আরও ইরেগুলারিটিজ আছে, সেটাও কিন্তু উনি ক্লিয়ার করেছেন যে যখন হাইকোর্টে যেরকমভাবে কেস চলছিল সেই অনুযায়ী এফিডেভিট দিয়েছে এবং সোফার অর্থাৎ তদন্ত অনুসারে যেরকম তথ্য পেয়েছে সেটা তারা তুলে ধরেছে। এই ব্যাপারটা তারা কিন্তু ভালোভাবে বলেছে। এবং আমাদের যারা লয়ার অর্থাৎ বিকাশ সিং স্যার, মেনকা ম্যাডাম
শ্যাম দিবান, ভাটনাগর সাহেব প্রত্যেকেই তাদের বক্তব্য এবং অভিষেক মনু সিং সাহেব প্রত্যেকেই তাদের বক্তব্য তুলে ধরেছে এবং তাদের সেই বক্তব্যগুলো অলরেডি আমাদের আগে যারা স্যার ম্যাডাম আছেন তারা বলেছেন। তাহলে আমরা এখানে মোটামুটি প্রত্যেকেই আশাবাদী, হয়তো আমরা ওভার কনফিডেন্ট হব না, কিন্তু আমরা আমাদের পজিটিভ রায়ের জন্য অবশ্যই কনফিডেন্ট থাকবো। বাকিটা সময়ের সাথে সাথে বোঝা যাবে। ধন্যবাদ, আমি বাকি অন্য স্যারকে দিচ্ছি। আমি একটু তো হ্যাঁ, সবাই মোটামুটি সবকিছুই বলেছেন, বেশি কিছু বলার নেই। দুটো কথা বলবো, সেটা হচ্ছে যে শুধুমাত্র আজকের 2 ঘন্টার হিয়ারিং দেখে কিন্তু সম্পূর্ণ কেসটাকে যদি আপনারা জাজ করেন তাহলে হয়তো অনেক ভয় ভীতি আপনাদের মনের মধ্যে জন্মাবে। আপনারা পুরো কেসটাকে যদি প্রথম দিন থেকে প্রত্যেকটা হিয়ারিং ঠিকঠাকভাবে শোনেন, এমনকি জাস্টিস চন্দ্রচূড়ের সময় থেকে শুরু করে সবকটা হিয়ারিং যদি পরপর শোনেন, তখন সেখানে আপনারা বুঝবেন যে সেকেন্ডে যখন জাস্টিস খান্না এলেন তিনি কিন্তু প্রথম থেকেই সেগ্রিগেশন চাইছিলেন, বাট সেগ্রিগেশন উনি কিসের ভিত্তিতে করবেন, সেই সেগ্রিগেশন কিসের ভিত্তিতে করবেন সেইটার উপর, যে সেকেন্ডারি ডেটার উপরে ভিত্তি করে সেগ্রিগেশন করবেন, তার অথেন্টিসিটি নিয়েই কিন্তু উনি হিয়ারিংটা বারবার করে গেছেন প্রথম থেকেই। তো আজকে কোথাও মনে হয়েছে আমাদের যে সিবিআই বলার পর সেই ডেটার অথেন্টিসিটিটা উনি খুঁজে পেয়েছেন এবং সেইখানে আমরা একটা পজিটিভিটি খুঁজে পেয়েছি যে অবশ্যই আমাদের এটার উপর ভিত্তি করেই, এবং সিবিআই ডেটাকে যেহেতু এসএসসি বোর্ড সকলেই মেনে নিচ্ছেন, সেটার উপর ভিত্তি করে উনি সেগ্রিগেশনের দিকে যাবেন, এটা আমরা এই বিষয়ে আশাবাদী। তবে আত্মতুষ্টির জায়গা নেই, আমরা আশা করতে পারি এবং আশা করি সেই দিকেই উনি যাবেন এবং আগামী দিনে আমাদের পক্ষে ভালো কিছু হবে। এই বিষয়ে আপনারা পুরো হিয়ারিং পরপর যদি শোনেন তাহলে আশা করি আপনারাও ব্যাপারগুলো বুঝতে পারবেন। বাকি সবাই সবকিছু বলে দিয়েছে, আর বেশি দীর্ঘায়িত করবো না, লাইভটা অনেক লং হয়ে যাচ্ছে। নেক্সটে মেহবুদা বলবেন, আব্দুল্লাহ বলবেন। আচ্ছা, সবটাই বলা হয়ে গিয়েছে। কোর্টরুমের ভেতরে আজকে কি হয়েছে বা বাইরে কি হয়েছে পুরোটাই মানে বলে দিল সবাই, আর কি বলে দিয়েছে। সুতরাং একই কথা বারবার রিপিট করে লাভ নেই। আমি যে পয়েন্টের কথাটা বলবো আর কি, যে আপনারা যে প্রতিনিয়ত বিভিন্ন SMS করছেন যে এই লয়ার কেন বললেন না, এই পয়েন্টগুলো কেন বললেন না, তার উত্তর হচ্ছে এটাই যে আপনারা বিভিন্ন ধরনের ভ্যালিড পয়েন্ট বলে যেগুলো আপনারা পোস্ট করেন বা ফরওয়ার্ড করেন বা আমাদের জানান, সেই পয়েন্টগুলো খুব যত্ন সহকারে বিভিন্ন লয়ারদের সঙ্গে ব্রিফ করানো হয়, প্রত্যেকটা পয়েন্ট। কিন্তু এর মধ্যে যে পয়েন্টগুলো শুধুমাত্র এই কেসের মেরিট বাড়াতে পারে সেই পয়েন্টগুলোই কিন্তু যারা সিনিয়র লয়ার তারা নেন, কারণ সব পয়েন্টের কিন্তু কেসের মেরিট বাড়বে তেমন কথা নয়, এই জন্য তারা সেটা বেছে নেন। আর সব থেকে বড় কথা যেটা, যেমন ধরুন কোনো শাড়ির দোকানে, একটু সমন্দা, শাড়ির দোকানে যদি আপনি শাড়ি কিনতে যান তাহলে দোকানদার কি বলতে পারে যে এই শাড়িটা আপনাকে নিতেই হবে? নিশ্চয় সে কথা বলেন না। মানে আমাদের যে কাস্টমারের যেটা পছন্দ হয় সেই শাড়িটাই তারা তুলে নেয়। তো ঠিক ব্যাপারটা এখানে সেই রকমই। তো আপনারা যে বারবার এই যে দায়ী করছেন যে এই পয়েন্টগুলো কেন বলা হচ্ছে না, এই লয়ার কেন এই পয়েন্টগুলো বলছেন না, আসলে ব্যাপারটা ওরকম নেই, ওরকম নয়। আমরা এই কথাগুলো লয়ারদের বলতে পারি না, কখনো কোনোভাবেই বলতে পারি না। আর যেটা হচ্ছে কোর্টরুমে যে আর্গুমেন্টগুলো হয় সেই আর্গুমেন্টের উপরে কিন্তু কেসের যে রায় সেটা নির্ভর করে না, কারণ প্রত্যেকটা লয়ারের সাবমিশন থাকে, সেই সাবমিশনের পয়েন্টগুলো ভালোভাবে পড়াশোনা করে চিফ জাস্টিস তারপরে রায়টা লেখেন। সুতরাং কোর্টে কে তর্কাতর্কি করলো, সমস্ত তর্কাতর্কি বিষয়গুলো কিন্তু চিফ জাস্টিসের মাথায় থাকে না। কেউ কোনো লয়ার আর্গুমেন্ট করলো না মানেই যে তার কথা শোনা হলো না, সেটা কিন্তু নয়, কারণ তাদের একটা সাবমিশন দেওয়া থাকে যে এই পয়েন্টের ভিত্তিতে আমরা কোর্টরুমের মধ্যে আর্গুমেন্ট করব। সুতরাং সাবমিশন আছে, সেটা পড়েই লয়ার কিন্তু রায় দেবে। এবার আলটিমেট কি হচ্ছে, আপনারা বিভিন্ন ধরনের পয়েন্ট উত্থাপন করে যে এই পয়েন্টটা কেন বলা হচ্ছে না বা এই লয়ার কেন বলছেন না, এগুলো পুরোটা আমাদের হাতে নেই, আমরা এগুলো করতে পারি না বা বলাতে পারি না, কারণ যিনারা আমাদের এই কেসগুলো লড়ছেন তারা অভিজ্ঞ, তারা এর জন্য পড়াশোনা করেছে আলাদাভাবে, ল ডিগ্রি পড়েছেন, পড়ে তারপরেই তারা
এই আইনজীবী হয়েছেন, সুতরাং তাদেরকে আমরা বলে দিতে পারি না যে এই পয়েন্টের উপরে আপনি আর্গুমেন্ট করেন। ওনাদের যেটা পছন্দের সেটা নিয়েই তারা আর্গুমেন্ট করে। তো যাই হোক, আমরা প্রচণ্ড প্রেসারে থাকি আপনাদের এই বিভিন্ন ধরনের মন্তব্যের জন্য, কারণ আমাদের প্রত্যেকেরই চাকরি জড়িত এর সঙ্গে। সুতরাং আমরাও বিধ্বস্ত হয়ে যাই মানসিকভাবে আপনাদের এই বিভিন্ন ধরনের মেসেজ, উল্টোপাল্টা ফরওয়ার্ডিং মেসেজ বা উল্টোপাল্টা মন্তব্যের জন্য। যাই হোক, আমি আর বিশেষ কিছু বলতে পারছি না। এবার মেহবুব কি বলছিল বলে দাও, তারপর আমি লাস্ট কনক্লুশন করব। এই আমাকে দল। আচ্ছা, যেটা আমি লাইভে কয়েকটা কোশ্চেন আমি দেখছি, তার মধ্যে ম্যাক্সিমামই মেহবুব কনক্লুড করবে। অবশ্য লাইভের শুরুতেই হুমায়ুন ক্লিয়ার করেছে, তাও অনেকে কোশ্চেন করছে দেখছি যে মনু সিংভি সিডির হয়েছিল নাকি, এটা মেহবুব কনক্লুড করবে। এবং আমি কমিউনিটিতে রিজয়েন্ডারের আমাদের ডকুমেন্টটা দিয়েছি, আপনারা পড়ে দেখে নেবেন। মনু সিংভির এই ডকুমেন্ট কিন্তু গ্র্যান্টেড হয়েছে এবং সাবমিটেড হয়েছে। তো সুতরাং আপনারা ওই ডকুমেন্টটা পড়ে নেবেন এবং মেহবুবও ওটাকে কনক্লুড করবে। আর এক্সপায়ারি অফ প্যানেল যেটা আপনারা বারবার কোশ্চেন করছেন, সেটাও মেহবুব কনক্লুড করবে। আর অনেকে বলছেন যে কবে ভার্ডিক্ট আসতে পারে। ভার্ডিক্ট যেটা আসতে পারে সেটা আমরা এখনই প্রেডিক্ট করতে পারি না। সেটা 1 সপ্তাহ টাইম লাগতে পারে, 1 মাস টাইম লাগতে পারে, বা 1.5 মাস টাইম লাগতে পারে। তবে ওনার টেনিওরের মধ্যেই ভার্ডিক্ট আসবে এবং সেটা একটা কস্ট লিস্ট আকারেই প্রকাশ পাবে। সেটা হয়তো 1 দিন আগে বা 2 দিন আগে কস্ট লিস্ট আসবে। সেই কস্ট লিস্টে আমরা জানতে পারবো যে কবে ভার্ডিক্ট আসতে চলেছে। তবে এখনই কতদিন পরে সেটা কিন্তু আমরা এখনই বলতে পারবো না। এবার বাকি যে কোশ্চেনগুলো বললাম সেটা মেহবুবকে বলবো কনক্লুড করে দিতে। আমি আর 2-1টা কথা শুধু বলতে চাই। হ্যাঁ, যেটা বলতে চাই সেটা হলো যে অভিষেক মনু সিংকে নিয়ে বারবার প্রশ্ন করছেন। শুধু এটুকু বলবো যে আমাদের গোবিন্দজি দুজনের কিন্তু 2টো সাবমিশন জমা দিয়েছে। গ্রুপ সিডি হয়তো উনি বলতে গিয়ে বলেছেন, কিন্তু আসলে ওই গ্রুপ সিডি ক্লাউডস অ্যাসিস্ট্যান্ট টিচার এই শব্দটা মানে একটু উনি তাড়াতাড়ি করে, মানে দেখুন ওখানে এমন একটা পরিস্থিতি, কোর্টের ভিতরে তো আমরা ছিলাম, মানে শুনতেই চাইছে না বিচারপতি, বারবার থামিয়ে দিতে চাইছে, বারবার থামাতে চাইছে। সেই সময় উনি এসে বললেন যে আমাকে 5 মিনিট নয় 4 মিনিট সময় দিন। তার মধ্যেই উনি বলার চেষ্টা করলেন। এবার উনি কি বলতে চেয়েছেন বা ওনার বক্তব্যটা আজ কিন্তু জমা পড়েছে। আমাদের যোগ্য মঞ্চের তরফ থেকে 2 জন লয়ারের 2টো আজকের বক্তব্য সাবমিশন জমা পড়েছে। একজন হচ্ছেন অভিষেক মনু সিংয়ের বক্তব্য, আরেকজন হচ্ছে ভাটনাগারের বক্তব্য ইন সার্ভিসদের হয়ে। তাই যেটা বলতে পারেনি ভাববেন সেটা কিন্তু জমা পড়েছে। আর এমন একটা নয় যে রিজাইন্ডারে আজকের কি বললো বা হঠাৎ করে একটু তথ্য ভুল বললো বলে তার ভিত্তিতে নয়, তিনি যেটা আজকে বলেছেন তার সাবমিশন জমা পড়েছে। আশা করি বিচারপতি সেটা শুনবেন এবং সেটা পড়বেন, পড়েই সেই রায়টা দেবেন। এইবার আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই সবকিছুই কিন্তু মানে সবকিছু সম্ভব হয়েছে আমাদের আন্দোলনের ফল। চেয়ারম্যানের গতকাল রাত্রে তার বডি ল্যাঙ্গুয়েজ, তার বক্তব্য, আজকে কোর্টের ভিতরে তিনি যেভাবে ঘামছিলেন এবং বারবার ছোটাছুটি করছিলেন, সবটাই কিন্তু ওয়াই চ্যানেল এই আন্দোলনের ফল। এবং হুমায়ুন এটা বলে দিয়েছে, তবু আমি লাস্ট একবার বলছি, 3টে অথরিটি, স্টেট, বোর্ড এবং কমিশন, 3টে অথরিটি স্যাগ্রিগেশনের পক্ষে। যেটা কলকাতা হাইকোর্টে ওরা 2 তোলামোনার মধ্যে ছিল, স্পষ্ট করছিল না, সেটা পক্ষে, এবং সেটাকে সাহায্য করেছে সিবিআই। আর জয়দীপ গুপ্তা চেয়ারম্যান বারবার বলছেন, একবার উঠে দাঁড়িয়ে বলছেন যে আমাদের আর সময় দিল না কেন, রেসপন্ডেন্ট হিসেবে ওরা এতক্ষণ বলছে। এইবার দেখুন, তার মানে জয়দীপ গুপ্তার লাস্ট বক্তব্যই ক্লিয়ার করে দিয়েছেন সুন্দর করে, এক্সেস অ্যাপয়েন্টমেন্ট হয়নি, এগুলো কিন্তু হয়নি। আর যেটা লাস্ট বক্তব্য বলবো, কোনো আত্মতুষ্টি নয়, কারণ আমরা কিন্তু যে পক্ষেই রায় হোক, পক্ষে এবং বিপক্ষে যাই হোক, এই ইউনিটি আমাদের মূল মন্ত্র, একতাই আমাদের শক্তি, এটা বলে রাখলাম। সামগ্রিক বিষয় সবাই বলেছে, আমি মূল বিষয়গুলো পয়েন্ট আকারে কনক্লুশনের মধ্যে দিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে, কোর্টরুমের বাইরে যখন আমরা লাইভ স্ট্রিমে শুনি তখন একরকম বিষয় থাকে, আর যখন কোর্টরুমের ভিতরে হয় তখন আমরা আর এক রকমভাবে দেখি।
কারণ কখনো কখনো মাইক বন্ধ থাকে, মাইক বন্ধ করে দেওয়া হয়, ইন্টারনাল আলোচনা হয়, বক্তব্য হয় ইত্যাদি ইত্যাদি। এবং কোর্টরুমের ভিতরেও অনেক কিছু ঘটে যেগুলো হয়তো আপনাদের চোখে আসে না বা আপনারা দেখার বিষয় নয় বা আপনারা বুঝতেও পারেন না। সেই জায়গা থেকে শুরু করি যে কি কি ঘটনা ঘটেছে। আমি একটু আগের দিন থেকে শুরু করি, যেটা আমি আজ সকালে একটা লাইভ করেছিলাম এবং লাইভটা আমার ডিলিটও হয়ে গিয়েছিল। যাই হোক, ভালোই হয়েছিল, ডিলিট হয়েছিল, কারণ সেটা আজকে বলাটা বেশি প্রাসঙ্গিক হবে, কারণ আগের দিন বলাটা উচিত ছিল না। আমরা আগের দিন সারাদিন বিভিন্ন লয়ারের কাছে ব্রিফ করিয়েছি এবং আলটিমেটলি যখন প্রায় 11টা 10-15 বাজে তখন আমরা এসএসসি চেয়ারম্যান স্যারের কাছে আবার গিয়েছিলাম আমাদের কিছু ডকুমেন্ট রিসাবমিট করার জন্য। সেখানে আমরা যখন গেলাম তখন উনিও প্রায় খাননি, সারাদিন উনিও ব্রিফ করিয়েছেন, প্রায় 6 থেকে 7 ঘন্টা উনি ব্রিফ করিয়েছেন। এবং এতদিন পর্যন্ত আমাদের যে দাবি ছিল 3টে দপ্তর বসা, সেটা বসিয়ে চেয়ারম্যান নিজে উপস্থিত থেকে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, বোর্ড এবং এসএসসি 3জনকে নিয়ে ব্রিফের কাজটা করিয়েছেন। কালকে আগের দিন সেই বিষয়ে আমাদের আলোচনা হলো। তারপর আজ সকালে আমরা গেলাম কোর্টরুমের ভিতরে। কোর্টরুমের ভিতরের পরিবেশটা একটু অন্যরকম ছিল। যাই হোক, প্রথমে যখন প্রাথমিক পর্বে আলোচনা শুরু হলো তখন আমরা প্রত্যেকেই দেখলাম মনিন্দর সিং দাঁড়িয়েছিলেন, তার পাশে ছিলেন আমাদের কলকাতার এক বিশেষ জুনিয়র লয়ার, যিনি আমাদেরই অপোনেন্টের বিশেষ ঘনিষ্ঠ জুনিয়র, মানে তার নিকট জুনিয়র, এবং ক্রমশ তিনি মনিন্দর সিংকে বিভিন্নভাবে গাইড করছিলেন। মনিন্দর সিংয়ের প্রত্যাশিত যে বক্তব্য প্যানেল ক্যান্সেলের উপরে, তিনি সেটা কিন্তু খুব চমৎকারভাবে উত্থাপন করলেন এবং বারবার তিনি এটাই বলতে চাইলেন এখানে পুরো প্রসেসটাই ভুল, এই প্রসেসটাকে কোনোভাবে অ্যাকসেপ্ট করা যায় না এবং প্যানেলটা ক্যান্সেল করা উচিত, এটাকে তিনি প্রতিষ্ঠা করলেন। তারপর সিরিয়ালি বিভিন্ন আলোচনা চলতে থাকলো। তারপর দেখা গেল যে সিবিআইয়ের একটা টার্ন এলো, সিবিআইকে বলতে বলা হলো। সিবিআই ডেটার উপরে মেনলি আর্গুমেন্ট করলো, কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় আমাদের কাছে লেগেছে, এত বড় একটা মামলা, এতগুলো শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীর মানে মানে যারা আসলে তাদের যে জীবন জীবিকা, অর্থাৎ যারা সম্পূর্ণরূপে নিরপরাধ নির্দোষ, সে গ্রুপ ডি গ্রুপ সি হোক, অ্যাসিস্ট্যান্ট টিচার হোক, কিন্তু তাদের বিষয় নিয়ে যখন তাদের বিষয় নিয়ে সিবিআই বলতে উঠছে, তখন আমরা আশা রেখেছিলাম সিবিআই তার যে নোট আগের দিন পাবলিশ করেছিল সমস্ত পার্টিকে, সার্ভ করেছিল সমস্ত পার্টিকে, সেই নোটের উপরে সেই নোট দেখে দেখে বলেছেন এটা খুব ভালো, একদম যা তারা করেছে, নোটস আগের দিন সার্ভ করেছে সেই নোটের উপরে বলেছেন এবং সেটাই সঙ্গত, সেটাই বলবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের কাছে খুব অবাক লেগেছিল, শুধু আমাদের কাছে নয়, আমাদের যত বড় বড় লয়ার আছে সবার কাছে অবাক লেগেছে। জানি না কেন যে এত বড় একটা কেস যার সাথে এত বড় ঘটনা জড়িয়ে আছে, সেখানে না সলিসিটর জেনারেল বক্তব্যটা উত্থাপন করলেন সিবিআইয়ের পক্ষ থেকে, না অ্যাডিশনাল সলিসিটর জেনারেল উত্থাপন করলেন, একটা জুনিয়র লয়ারকে দিয়ে সিবিআই তার বক্তব্য উপস্থাপন করছিলেন। এবং আমরা পাশেও দেখলাম, পাশের আমাদের একজন লয়ার, আমাদের কলকাতার লয়ার, তাকে ক্রমশ উত্তক্ত করছেন বলার সময়। যদি একটা সিনিয়র লয়ার থাকতো সিবিআইয়ের পক্ষ থেকে, তিনি এই বাংলামিটা করতে পারতেন না। যাই হোক, আরও একটা বক্তব্য, তিনি ঘাবড়েও গিয়েছিলেন মাঝখানে, যখন একজন এত হেভি ওয়েটের ভিড়ে অন্তত একটা অ্যাডিশনাল সলিসিটর জেনারেলও সিবিআইয়ের দেওয়া উচিত ছিল, দেননি। এটা আমাদের কাছেও খুব অবাক করা, বিস্ময়কর ব্যাপার, কেন দিলেন না, এই জিজ্ঞাসাটা তো আমাদের থাকবেই। তারপরেও চিফ জাস্টিস যেহেতু সিবিআইয়ের ডেটা, সিবিআইকে বেশি ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করেননি, টু দ্য পয়েন্ট কথা বলেছেন, একদম মেন পয়েন্টে কথা বলেছেন, ডেটা অথেন্টিসিটি, এবং সেক্ষেত্রে তিনি হ্যাশ ভ্যালু নিয়ে প্রশ্ন করলেন। প্রথমে ঘাবড়ে গিয়ে ভুল বলে ফেললেন, তারপরে আবার রেকটিফাই করলেন। কিন্তু চিফ জাস্টিসের আমাদের বক্তব্য, আমরা কোর্টরুমের ভিতরের পরিবেশটাও যদি দেখি, তাহলে বারবার একটা জিনিস দেখছিলাম যে উনি ডেটাটা অথেন্টিক এটা নিয়ে সওয়াল করছেন এবং ওইটাকে পেতে চাইছেন, ওইটা যে ঠিক সমস্ত রকমের পরীক্ষা নিরীক্ষা, হ্যাঁ, হ্যাশ ভ্যালু এটসেট্রা এটসেট্রা, এগুলো হয়েছে কিনা, সেগুলো হওয়ার পর চিফ জাস্টিসের একটা স্যাটিসফ্যাকশন এসছে বলে আমাদের মনে হয়েছে, কোর্টরুমে থাকা অবস্থাতে আমাদের মনে হয়েছে। এবং তারপরে ওই ডেটা অথেন্টিসিটি নিয়ে যখন টেন্টেডরা প্রশ্ন করলেন, সবচেয়ে বেশি বক্তব্য দেখবেন টেন্টেডদের শুনেছে।
টেন্টেডরা যখন পরিবেশন করলেন বক্তব্য, সেগুলো শুনেছেন, কিন্তু বেশিরভাগটাই তিনি হেসেছেন, উড়িয়েছেন। শুনেছেন এই কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে যেহেতু ডেটা অথেন্টিক তিনি এটা ধরে নিয়েছেন, তারপরেও এই অথেন্টিসিটিটাকে তাদের পক্ষ থেকে যুক্তি নিয়ে, হ্যাঁ সত্যিই এই অথেন্টিসিটির এগনেস্টে কোনো মানে বিরুদ্ধ যুক্তি আছে কিনা যেটা কংক্রিট, সেটাকে যাচাই করতে চেয়েছেন বলে আমাদের মনে হয়েছে কোর্টরুমে থাকা অবস্থায়। তারপর যখন তিনি বুঝলেন যে না ডেটা অথেন্টিক ইত্যাদি ইত্যাদি, তারপর এসএসসিকে প্রশ্ন করলেন। এসএসসিকে যখন প্রশ্ন করছেন যে আপনি বলুন সিবিআই এর ডেটা অ্যাকসেপ্ট করবেন নাকি আপনার যে ডেটা আপনার ওই ইয়ে থেকে যে ডেটা পাওয়া গেছে সেটাকে অ্যাকসেপ্ট করবেন। আমাদের কাছে চেয়ারম্যান স্যার ছিলেন, আমরা সবাই মিলে চেয়ারম্যান স্যারকে বললাম স্যার, মানে ওই কথাটা বলার পরে মানে জয়দীপ গুপ্তা স্যারের যে জুনিয়র ছিলেন তিনি কিন্তু পিছন দিকে তাকাচ্ছিলেন, মোস্ট প্রবাবলি জয়দীপ গুপ্তা স্যার চেয়ারম্যান স্যারকে ইঙ্গিত করছিলেন। এবং যখন ঘুরলেন আমরা এই চেয়ারম্যান স্যারকে বললাম স্যার আপনাকেই বোধহয় ডাকছেন, আপনি একটু যান সামনে। স্যার কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের কথা শুনে সামনে গেলেন। তারপর ওনাদের কি কনভারসেশন হয়েছে সেটা তো আমরা বুঝতে পারছিলাম না, ভিড় ছিল। কিন্তু তারপরে যখন স্যার রিটার্ন, মানে আমরা বারবার বলছিলাম স্যার আপনি যেন স্যার সিবিআই স্যার আপনারা আমাদের পক্ষে কথা বলবেন স্যার, প্লিজ 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 স্যার প্লিজ, আমরা সবাই মিলে বলছিলাম। চেয়ারম্যান স্যার আমাদেরকে ঘাড় নাড়িয়ে গেলেন এবং যথারীতি ওইখানে কিন্তু জয়দীপ গুপ্তা স্পষ্টই বললেন আমরা সিবিআই ডেটাকে অ্যাকসেপ্ট করছি। সিবিআই ডেটাকে অ্যাকসেপ্ট করা মানেই কিন্তু কি হলো, কারা মানে ডেটাটা অথেন্টিক এটা ধরে নেওয়া হলো সিবিআই অনুযায়ী, এবং কারা যোগ্য কারা অযোগ্য সেটা একদম স্পষ্টভাবে সিবিআই ডেটায় উল্লেখ করা আছে। কিন্তু এসএসসি অন্তত আমাদের জন্য এই কাজটা করলেন বা এই বক্তব্যটা বললেন, হ্যাঁ আমি সিবিআই ডেটাকে মানছি। সিবিআই ডেটাকে মানলে অন্তত আর মানে এসএসসির যে ডেটা সেটাকে এসএসসি অ্যাকসেপ্ট করলেন না, মানে সিবিআইকে সাপোর্ট করলেন। আর আমরাও কিন্তু বারবার বলছিলাম সিবিআইকে সাপোর্ট করতে। তো একটা মানে কেন্দ্রীয় মানে ইয়ে সংস্থা, তো সেটাকে তদন্তকারী সংস্থার ডেটাকে অ্যাকসেপ্ট করলেন এসএসসি, এবং এটাতে আমরা এসএসসির মানে স্যার চেয়ারম্যান স্যারকে আমরা যেতে বললাম, উনি বারবার আমরা রিকোয়েস্ট করেছিলাম, উনি এটা হ্যাঁ করলেন এবং আমরা তার জন্য তাকে ধন্যবাদ জ্ঞাপন করি। একটা গেল। দ্বিতীয়, অনেকে প্রশ্ন করছেন, বিভিন্নভাবে প্রশ্ন করছেন যে এক্সপায়ারি অফ প্যানেল, তার মানে যা সেকেন্ড কাউন্সিলিং এর পর থেকে সবটাই অবৈধ হয়ে গেল। এটা নিয়ে অনেকে বারবার ভয় খাচ্ছেন, বারবার প্রশ্ন করছেন, বিভিন্ন গ্রুপে বলছেন। ভালো করে শুনে নিন, এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে যে প্রশ্নটা আসছে সেটা ভালো করে শুনুন, খুব ভালো করে শুনুন। যখনই এই বিষয়গুলোতে কথা উঠছে, আমরা কোর্টরুমের ভিতরে ছিলাম, সিজিআর ফেস, মেন্টালিটি, এক্সপ্রেশন, বক্তব্য সবটাই দেখছিলাম। উনি কিন্তু কোনো রকম এই নিয়ম বিরোধিতা, গেজেট অমান্য করা, ইন্টারভিউ লিস্ট পাবলিশ হওয়া, এক্সপায়ারি অফ প্যানেল, উনি এগুলোকে গুরুত্বই দিতে চাইছেন না। এইগুলোকে উনি মানে ধরছেন না এবং আলোচনার মধ্যে ফেলতেও চাইছেন না। অনেকে বলছে এটা নিয়ে কেন বললো না, আকবরই কেন বলবে? চেয়ারম্যান চিফ জাস্টিস কি জিজ্ঞাসা করেছেন? করেননি। তার মানে ওইগুলো ওনার ইন্টারেস্ট নেই। ওনার ইন্টারেস্টে কি? সেগ্রিগেশন, দ্য রুট অফ দ্য কেস। এই কেসটার রুটটা কি আছে, বেস কি আছে, যে সেগ্রিগেশনটা হবে কি, ডেটা অথেন্টিক কি, এইটার উপরেই তিনি কিন্তু আলোচনাটা সারাক্ষণ এইটা নিয়ে আলোচনা করেছেন। ফলে এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে যখন প্রশ্ন উঠছে যে থার্ড কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, ফোর্থ কাউন্সিলিং, 8 কাউন্সিলিং, এগুলোকে উনি কিন্তু গুরুত্বই দিতে চাইছেন না। তার মানে অ্যাকর্ডিং টু মেরিট, অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট অফ সিবিআই, যে বিষয়টা আসছে সেটার উপরই সেগ্রিগেশন হওয়া বা না হওয়া, এই বিষয়টা কিন্তু সুপ্রতিষ্ঠিত। আর অন্য কোনো বিষয় কিন্তু তিনি শুনতে চাইছেন না। আকবরই, অনেকে আবার বলছেন আমরা বলছি না ওএমআর অথেন্টিক, আজকেও বলেছেন, বিভিন্ন গ্রুপে বলেছেন, অনেক পণ্ডিত আছে বলে যাচ্ছে। আরে ভাই জিজ্ঞাসা করেননি উনি। আর লয়াররা সব সময় একটা কথা বলতে চাইছেন, চিফ জাস্টিসকে এমন কোনো কথা আমরা বলতেই যাব না যেটা ওনার ইন্টারেস্ট নেই। ওনার ইন্টারেস্টে বুঝতে হবে। আপনি দেখেছেন মাঝখানে উনি মাথায় হাত দিয়ে এরকম করে বসেছিলেন, একজন বলেই যাচ্ছিলেন, উনি শুনছিলেন না। প্রয়োজন নেই ওইগুলো ওনার শোনার, আমরা সেগুলো স্পষ্টভাবে লক্ষ্য করেছি। সো এই যে যারা ভাবছেন যে এক্সপায়ারি অফ প্যানেল, সেকেন্ড কাউন্সিলিং এর পর থেকে সব উড়ে যাবে, আপনি একদম নিশ্চিত থাকুন, এটা কখনোই হবে না। এটা কখনোই হবে না যে সেকেন্ড কাউন্সিলিং পর থেকে সব উড়ে গেল, এটা কখনোই হবে না।
এরা একদম নিশ্চিত থাকুন, কারণ এটাই সত্য, আমরা ওখানে থেকে এটাই দেখেছি। আরেকটা জিনিস যেটা আমাদের লয়াররা ডক্টর সিংভির একটা বক্তব্যকে অনেকে বিকৃত করে বলার চেষ্টা করছে। আগের দিন যে নোটস উনি বলবেন সেই নোটস আগের দিন আমরা পেয়েছিলাম, আমরা এটা যদি দিতাম আগের দিন সবাইকে তাহলে এটা বিশ্বজনীন হয়ে যেত। আজকে আমরা দিয়ে দিয়েছি, আমরা আজকে দিয়েও দিচ্ছি বিভিন্ন গ্রুপে, কিছুটা সংহিতা দিয়েও দিয়েছে, আর আজকে আমরা বিভিন্ন গ্রুপে সিংভির নোটস অফ আর্গুমেন্টে দিয়ে দেবো। উনি কারোর জন্য অ্যাপিয়ার হয়নি, একমাত্র লয়ার যিনি আমাদের লয়ারগুলোর মধ্যে বলছি, আমাদের প্রত্যেকটা লয়ারের কথা বলছি, একমাত্র আমাদের লয়ার যারা আমাদেরই হয়ে কথা বলেছেন, আমাদেরই লয়ার, কোনো সিডি ই এফ কোনো কিছুর জন্য দাঁড়াননি, সিংভিও তাই। আমাদের লয়ার শুধু আমাদের জন্য অ্যাপিয়ার হয়েছেন। তাহলে বলছেন ওই গ্রুপ সি গ্রুপ ডি ওটা কনফিউশনের জায়গা বলছেন, ওটা অ্যাকচুয়ালি ওটা নয়, ওটা পুরো বক্তব্যটা শুনবেন। ক্লাব মানে হচ্ছে ওখানে প্রসেস আলাদা, গ্রুপ ডি গ্রুপ সির এখানে কিছু কিছু প্রসেস কত আলাদা আছে, কিন্তু ওটাকে হাইকোর্টে যেটা করা হয়েছে ক্লাব করে দেওয়া হয়েছে, গ্রুপ সি এবং গ্রুপ ডিকে ক্লাব করে দেওয়া হয়েছে। কিন্তু উনি আরও একটা জিনিস আসলেন যেখানে নানান রকম আলোচনা হচ্ছে, কিন্তু আমরা মূল আলোচনা থেকে সরে যাচ্ছি। মূল আলোচনা কি? মূল আলোচনা হচ্ছে সেগ্রিগেশন। এই বিষয়টাকে উনি অ্যাকসেপ্ট করলেন এবং সেগ্রিগেশনের উপযুক্ত যে সমস্ত প্রয়োজনীয় জিনিস সেগুলো এখানে উপস্থিত আছে। সুতরাং সেগ্রিগেশন করুন, সেগ্রিগেশনের জায়গাতে আসুন, অন্য কিছু নয়। তাছাড়া তিনজন অথরিটি, এসএসসি, বোর্ড এবং স্টেট, তিনটি অথরিটি যখন বলছে সেগ্রিগেশন সম্ভব, তাহলে আপনি কেন করবেন না সেগ্রিগেশন? আবার অন্যদিকে যাওয়ারই তো কোনো প্রয়োজন নেই। এই মূল সত্যটাকে কিন্তু এখানে তুলে ধরেছেন, এটাই ছিল মূল বক্তব্য। সুতরাং সিংভি যেটা বলেছেন একদম টু দা পয়েন্ট বলেছেন, সঠিক বলেছেন, একদম পুরোপুরিভাবে সঠিক। সিবিআই ডেটা সঠিক, সিবিআই বলে দিয়েছেন, তিনটে দপ্তর বলেছেন আমরা সেগ্রিগেশন করব। সো আর তো কোনো কিছু থাকেই না এই বক্তব্যের উপর। এটা একদম একজন মানে পাকা মস্তিষ্কের উকিল একদম সঠিক কথা বলেছেন, একদম পিন পয়েন্ট লয়ের যেটা হয় সেটাই উনি বলেছেন এবং যথেষ্টই বলেছেন। এটা গেল। নেক্সট একটা জিনিস, আমাদের ভাটনাগর সে লেফট ফ্রম অ্যানাদার গভর্নমেন্ট, আদার গভর্নমেন্ট জব থেকে উনি বলতে উঠেছিলেন, সেখানেও ওনাকে থামানো হয়েছে। তারপরে উনি একটুখানি মিস্টেক করে ফেলেছিলেন, কিন্তু উনিও কিন্তু নোটসটা চিফ জাস্টিসকে দিয়েছে। আমরা দেখবেন লাইভ স্ট্রিমে দেখবেন আমাদের দুজন লয়ার সিংভি এবং ভাটনাগর সে দুজনই তার নোটস সিবিআই আমার চিফ জাস্টিসের কাছে জমা করেছেন। আরেকটা হচ্ছে গুরুস্বামী ম্যাডাম এ বি করে বললেন, অ্যাসিস্ট্যান্ট টিচার এ আর বি 11, 12, 9, 10, এই বিষয়টা উনিও কিন্তু সিবিআইয়ের উপরই বললেন। এবং বিকাশ সিং এবং সিংভি স্যার দুজন পাশাপাশি ছিলেন। ওদের গ্রুপ এ মানে 11, 12, গ্রুপ এ মানে 11, 12 এবং গ্রুপ বি মানে 9, 10, এই বিষয় নিয়ে উনি সিবিআই ডেটাকে তুলে আবার ওই বিষয়টাকে মনে করে দিলেন যে আসলেই সেগ্রিগেশনটা হয়েই ছিল এবং ডেটাটাও অথেন্টিক, সবটাই প্রমাণিত আজকে। সুতরাং সেগ্রিগেশন হওয়াটা খুব অস্বাভাবিক নয়, পুরোপুরি স্বাভাবিক এবং এটাই করা উচিত। আর যেটা হচ্ছে যে বিকাশ সিং এবং মনু সিংভি স্যার দুজনেই কিন্তু বসেছিলেন, নতুন পরীক্ষা নিলে কি কি প্রবলেম হয় বা কি কেন নেওয়া উচিত নয় সেটা কিন্তু সিংভির নোটের মধ্যেও বলা হয়েছিল। এবং সেক্ষেত্রে সিংভি এবং বিকাশ সিং স্যার দুজন বসে একটুখানি ডিসকাস করছিলেন, সেখানে আমরা দেখলাম বিকাশ সিং স্যারও একটা বিশেষ পয়েন্ট এখানে কিন্তু এইভাবে করে তুললেন। যাই হোক, সিবিআই বলার পর এবং আমরা দেখছিলাম যে সিবিআই যে জুনিয়র লয়ার তা আমরা বলেই দিলাম, তাকে তার পরিবর্তে সলিসিটর জেনারেল যদি থাকতো বা অ্যাডিশনাল সলিসিটর জেনারেল থাকতো আমরা খুব আরও প্লেস হতাম। যাই হোক, যেটুকু তার বলার সে তো বলেইছে। আর একটা জিনিস যেটা বলার খুবই ইম্পর্টেন্ট বিষয়, যেটা হুমায়ুনও আগে বলল, যে জাজমেন্ট কি হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। জাজমেন্টটা কি হবে, জাজমেন্টটা কারো জানার বোঝার বাইরে। কিন্তু জাজমেন্টটা যখন স্থগিত রাখা হয়, এখানে অনেক লোক অনেক কথা বলেছেন, কোনোটাও কিন্তু কেউ কিন্তু নোটস করেনি। এই লয়ার বলছেন, ওই লয়ার বলছেন, বিভিন্ন লয়ার বিভিন্নভাবে বিভিন্ন কথা বলছেন, কিন্তু এটা কোনো নোটস নেই। নোটস কোথায় আছে? নোটস হচ্ছে রিটেন সাবমিশন, রিটেন সাবমিশনে নোটস যেগুলো আমি সাবমিশন দিয়েছি বা যেগুলো নতুন করে নোটস দেওয়া হয়েছে এর বেসিসে। তো স্থগিত রাখার পরে যেটা শোনা যাচ্ছে, যখন কোনো একজন জাজমেন্টটাকে স্থগিত রাখেন তখন উনি সময় নিয়ে প্রত্যেকটা কম্পাইলেশন, প্রত্যেকটা সাবমিশনকে পড়তে থাকেন এবং পড়ার পরে তারা একটা জাজমেন্টকে লেখেন এবং জাজমেন্টকে দেওয়ার চেষ্টা করেন।
কারণ এত লোকের এত কথাবার্তা সবটা মাথায় থাকবে না, কারণ প্রত্যেক দিনই ওনাদেরকে এরকম মাছ বাজারে মানে অত্যাচার সহ্য করতে হয়। ফলে এই অত্যাচারের কথা প্রত্যেক দিন প্রত্যেকজনের কথোপকথন তার মনে থাকবে এমন নয়। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রত্যেকের রিটেন সাবমিশন আছে, প্রত্যেকের কম্পাইলেশন আছে, সেই কম্পাইলেশন উনি পড়বেন এবং তারপরে উনি একটা জাজমেন্ট লিখবেন। এখন আর একটা জিনিস বলার আছে যে মঞ্চ, আমাদের একটা মঞ্চ চলছে আর আমাদের একটা আন্দোলন ইতিমধ্যে হয়ে গেছে। আন্দোলনটা কতটা গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ ছিল সেটা নিয়ে আমি আর বিশেষ কোনো ব্যাখ্যা করব না। আশা করছি এত কিছু হওয়ার পর এটার ব্যাখ্যা করার প্রয়োজন নেই, যেহেতু যাদের সামনে আমরা বক্তব্যটা রাখছি বা কথোপকথনটা রাখছি তারা প্রত্যেককে টিচার এবং তাদের অধিকাংশ জনই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং সেই আন্দোলনটা কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা সকলেই মোটামুটি বুঝে গিয়েছেন। আর আমরা কাল আন্দোলন, যেহেতু আমাদের মাধ্যমিক পরীক্ষাটা চলছে, জাজমেন্ট কবে আমরা এখন জানি না, এবং এই মুহূর্তে আর কাউকে নাড়ানো চাড়ানোর জায়গায় এই মুহূর্তে তো আর নেই, যেহেতু বক্তব্য সব শোনা হয়ে গেছে। তাই আগামীকাল দুপুর 2টোর সময় আমরা ওয়াই চ্যানেলে প্রেস কনফারেন্স করব। সেই প্রেস কনফারেন্স করে আমরা আমাদের মঞ্চ রাখা বা না রাখা বিষয়ে সিদ্ধান্ত জানাবো। আপনারা প্রত্যেককে আসবেন, কারণ এই কারণেই বলছি যারা যারা আছেন তাদের আসাটা খুবই জরুরি। কারণ এতদিন আন্দোলনটা চালালাম, শীতের রাত্রিতে একেবারে শিশির মাথার উপর পড়তো, এত কিছুর পরে নিজেদের যে সম্মান বাঁচানোর লড়াই, সেখান থেকে দাঁড়িয়ে রাস্তার যে লড়াই, সেই প্রত্যেকটা লড়াই আমরা সংগঠিত করেছি। তাই অবশ্যই কালকে যে যেখানে থাকেন, যে অবস্থাতে থাকেন, যতটা সম্ভব আপনারা আসবেন। সেই আসার কথাটা আমরা বারবার বলছি যে আপনারা কিন্তু অবশ্যই আসবেন এবং আমরা কালকে একটা সিদ্ধান্ত জানাবো। এবং আরো একটা জিনিস যেটা বলে রাখা, যেটা হয়তো হুমায়ুনও বলেছে বা আমরা অনেকেই বলেছি, কিন্তু তারপরেও বলছি যে কেসের জাজমেন্ট কি হবে আমরা কিন্তু জানি না, কিন্তু আমরা আশাবাদী। এই কারণে আশাবাদী যে আমরা কোনো না কোনোভাবে আমরা নিজেরা জানি, নিজেরা সত্যের অনুসারী এবং আমাদের বিরুদ্ধে কোনো রকম অ্যালিগেশন নেই। তাই সত্যকে কখনোই কিছুদিনের জন্য সত্যকে বিভ্রান্ত করা যায়, কিন্তু সত্যকে মানে উড়িয়ে দেওয়া যায় না। সত্য যে কঠিনেরে ভালোবাসিলাম, তাই সত্য প্রতিষ্ঠিত হবেই। তাই ভালো মন্দ যায় আসুক, সত্যের লও সহজে, সত্য তো হবেই। তো ব্লাইন্ডের কি বলেছে সব, অনেকে কোশ্চেন করছে। ব্লাইন্ড লয়ার, ওদের একটা নামে লিস্ট ওরা বলেছিল, সোমা দাসের, ওই মুরলীধনের কথা। হ্যাঁ ঠিক আছে, ওগুলো মানে অনেক রকম কথা উঠেছে, অনেক রকম কথা বলছেন, কিন্তু উনি এত কথা কিছুই শুনছেন না বা শোনার প্রয়োজন কেন শুনছেন না এটা বুঝতে হবে। যেমন এসএসসি লয়ার আজকে কিন্তু যথেষ্ট প্রিপেয়ার ছিল, আপনারা দেখেছেন প্রত্যেকটা কথা বলছে, আরে ভাই আমাকে বলতে দিচ্ছেন না, আরো অনেক কিছু বলার আছে। শেষে চেয়ারম্যান নিজেও বলছে, আরে আমি তো 6 ঘন্টা ধরে ব্রিফ করিয়েছি, কেন শুনছেন না। অ্যাকচুয়ালি ওনার শোনার প্রয়োজন নেই, উনি প্রি ডিটারমাইন্ড, উনি কি করতে চলেছেন, ওনার কয়েকটা তথ্যের প্রয়োজন ছিল, অনুসন্ধানের প্রয়োজন ছিল, সেটাকে উনি অনুসন্ধান করে নিয়েছেন। সেই জন্য দেখবেন উনি অনুসন্ধান করার পর আর কাউকে বিশেষ কিছু বলতে দিচ্ছেন না। 2 মিনিট 4 মিনিট যা বলার বলুন, আমি বুঝে নিয়েছি কি বলার, উনি সেটা করে নিয়েছেন। তো সেক্ষেত্রে কোনো চাপ নেই, আপনাদের কোনো মানে এই মুহূর্তে আমাদের কোনো চিন্তা নেই। কিন্তু এটাও সত্য, জাজমেন্ট যার পক্ষেই যাক, কোন মানে সেখানে রিভিউ পিটিশন কিন্তু হবেই হবে। এটা আপনারা কিন্তু মানসিকভাবে প্রস্তুত থাকবেন যে রিভিউ পিটিশন কিন্তু হবেই হবে। যে পক্ষই জিতুক বা যে পক্ষই হারুক বা যার যা কিছুই হয়ে যাক কেন, রিভিউ পিটিশনটা কিন্তু মাস্ট হবে। আর রিভিউ পিটিশন যদি হয় সেক্ষেত্রে আমাদেরকেও প্রস্তুত থাকতে হবে, কারণ আমাদেরকেও পার্টি হয়েই থাকতে হবে। তো সব মিলিয়ে আমরা পুরো ব্যাপারটা বলার চেষ্টা করলাম। আশা করছি আর এই মুহূর্তে মানে এর কোনো কারণ নেই,
প্রত্যেকটা জিনিস এসএসসিও ক্লিয়ার করে দিয়েছে, কেন এক্সেস অ্যাপয়েন্টমেন্ট, কেন আমাদের তথ্যের গরমিল হচ্ছিল ইত্যাদি ইত্যাদি সব, মানে সব কিছু মোটামুটি বলা যায় যে এসএসসির কাছ থেকে আমরা যা যা চাইছিলাম মোটামুটি সেগুলো বলেছেন, এবং আরও অনেক কিছু বলতো যদি চিফ জাস্টিস জিজ্ঞাসা করতো, কিন্তু চিফ জাস্টিস আরও বলতে গিয়েও ছিল, চিফ জাস্টিস শোনেননি এবং শুনতেও চাননি, পরিষ্কার কথা। কারণ উনি যা যা দরকার ছিলেন তিনি বুঝে নিয়েছেন এবং সেটুকুর উপরে বলেছেন। সো আগামী দিনে কি জাজমেন্ট আসবে আমরা জানি না, আমরা হোপ ফর দ্য বেস্ট। আমরা অবশ্যই আশা রাখবো আমাদের পক্ষে জাজমেন্ট আসবে, কিন্তু জাজমেন্ট আমাদের পক্ষেই আসুক বা যাই যেভাবেই আসুক, রিভিউ কিন্তু মাস্ট, এটাও আমরা বুঝে নিয়েছি আলোচনা থেকে। তবে সব মিলিয়ে আমাদের লয়াররাও প্রত্যেকেই মোটামুটি বলেছেন যে আশাবাদী, মোটামুটি একটু আশাবাদী, কিন্তু আশাবাদী মানে সেটা কিন্তু চূড়ান্ত সত্য নয়, কারণ চূড়ান্ত সত্য কোনো কিছুই হয় না। আরেকটা বিষয় যেটা কপিল সিব্বাল স্যারকে নিয়ে উঠছে, বিষয়টা একটুখানি বলে দিই। কপিল সিব্বাল স্যার আমাদের জন্য এনগেজ ছিলেন, কিন্তু উনি আসতে পারেননি কারণ উনি অন্য একটা কেসে এনগেজ হয়ে গিয়েছিলেন, এবং সেই জন্য উনি মানে আমাদের কেসের আগে পর্যন্ত উনি আসতে পারেননি। যাই হোক, সব মিলিয়ে আমাদের পক্ষ থেকে যা যা বলার ছিল সব ঠিকঠাকই হয়েছে, আর বলার কিছু নেই। হ্যাঁ, তো যাই হোক, আর কি কিছু বলার আছে বললে আরো আগামী দিন আলোচনা হতে পারে, আরো অনেক বিষয় থাকলো, হয়তো কিছুটা বাদ গেল না, হ্যাঁ সবকিছুই। তো আর একবার দুটো জিনিস রিপিট করে দিই। একটা হচ্ছে সেগ্রিগেশন, এই বিষয়টার উপর মানে ইম্পর্টেন্ট পেয়েছেন। সিবিআই যখন চেয়ারম্যানকে জানতে চাওয়া হয়েছে সিবিআই না এসএসসি, অবশ্যই উনি বলেছেন সিবিআই। আর এক্সপিয়ারি অফ প্যানেল, যেটা নিয়ে অনেকে ভয় করছেন, ভয় খাওয়ার একদম কোনো কারণ নেই, কারণ এক্সপিয়ারি অফ প্যানেল বা ইন্টারভিউ লিস্ট এই ইত্যাদি ইত্যাদি নিয়ে কোনো প্রশ্ন এগুলো অ্যারাইজ হয়নি, উনি ওই কোনো প্রশ্নকে এন্টারটেনমেন্ট করেননি। মেনলি সেগ্রিগেশন ডেটা এই নিয়েই মূল আলোচনা হয়েছে। সুতরাং ডেটা অথেন্টিক হলে খুব স্বাভাবিক নিয়মেই সেগ্রিগেশন সম্ভব হয় বা হয়ে থাকে, এটা আমরা আশা করছি। সেগ্রিগেশন যদি হয় সেটাও আমরাই খুব আশাবাদী, কিন্তু জাজমেন্ট তো আর আমরা তো আর সন্ময় ব্যানার্জি নয় যে আগে থেকে জেনে যাব, বা কোনো অন্য দলের রাজনৈতিক দলের নেতাগুলোও নয় যে আমরা আগে থেকে জেনে গিয়ে বোম ফাটিয়ে দেবো, বা আগে থেকে বলে দেবো ভাই কাল রাতটা কালকের দিনটা মানে অন্য রাতের থেকেও ভয়ঙ্কর, সেটা আমরা জানি না। তবে আমরা আশা রাখছি নিশ্চিত রূপেই আমাদের যেন ভালো হয়। আর কেউ কিছু বলবে? যদি না কিছু বলার থাকে তাহলে আমরা লাইভটা শেষ করছি, পরে আবার সবই মোটামুটি একটা বলা আছে, বাকিটা আমরা মিটিং এ বলবো। আর ওই যে আপনারা যেটা মানে আমাদের ভাটনাগর স্যার এবং সিংভি স্যারের যে নোটস, যেটা আজকে উনি চিফ জাস্টিসকে দিলেন, আপনারা নিজেরাও দেখেছেন চিফ জাস্টিসকে দিয়েছেন, ওই নোটসটা আমরা প্রত্যেকটা গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। সেখানে একদম সুন্দর করে সবকিছু এক্সপ্লেন করা আছে। সুতরাং আপনাদের কোনো অসুবিধা নেই। আর ওটা গ্রুপ সি গ্রুপ ডি নয়, গ্রুপ ডি গ্রুপ সি কে ক্লাব করা হয়েছে, মিশিয়ে দেওয়া হয়েছে, এইটা উনি বলতে চেয়েছেন। আর অবশ্যই ওয়াই চ্যানেলে আপনারা আসুন এবং আমরা শেষ করব। আর হ্যাঁ ঠিক আছে, সকলকে যারা আছেন তারা সকলকে ধন্যবাদও হবে। আর আপনারা যদি মনে করেন তাদেরকে ধন্যবাদ দেবেন যারা এতদিন ধরে আন্দোলনটা চালালো ওখানে থেকে, হ্যাঁ দিনরাত পুরো থেকে যে মানুষগুলো, তাদের চেনা মুখগুলো তো আপনারা অনেকেই জানেন। সুতরাং তাদেরকেও আমরা মানে ধন্যবাদ তো দিতে পারবো না, মানে যারা সংগ্রামী মানুষ তাদের সংগ্রামকে ধন্যবাদ দেওয়া যায় না, তাদের সেই সংগ্রামী মানসিকতাকে সেলাম জানাতেই হয়, সেটাই। তো আপনারা অবশ্যই কালকে আসুন। আমাদের শেষবারের মতো এখানকার বিদায় জানানোর আগে আপনারা অবশ্যই যেন ভরে থাকে এটা, তা নাহলে বড্ড খারাপ হয়। মন থেকে চাইছি শেষবারের মতো একটা কথা বলুক, এখানেই শেষ করবো। খুব মন থেকে চাইছি যে এতদিন যে আন্দোলন আমরা করলাম ওয়াই চ্যানেলে, সঙ্গীতাদি আছে, মেহবুব ভাই আছে, হুমায়ুন আছে, অ্যাঞ্জেলা আছে, আর সৌরভ সালাস্টে আছে, আব্দুল আলাও আছে, শুধু একটা কথাই বলবো যে আগামীকাল আপনারা অবশ্যই ওয়াই চ্যানেলে আসুন। এই যে এতদিন রাত জেগে এতদিন যে আমরা মানে অতন্দ্র প্রহরীর মতো ওয়াই চ্যানেলটাকে পাহারা দিয়েছিলাম এবং আন্দোলনটাকে দীর্ঘদিন ধরে আমরা মঞ্চে চালিয়ে গেছি, আমরা চাইবো শেষবারের অনুরোধ আপনারা আগামীকাল আসুন এবং আপনাদের সকলের সম্মতি, আপনাদের সশরীরের উপস্থিতি এবং আপনাদের আন্দোলনের জেরেই হাইকোর্টে যে স্ট্যান্ড পয়েন্ট নিতে পারেনি কমিশন, স্টেট এবং বোর্ড,
সেই তিনটে অথরিটি এক হয়েছে এই আপনাদের সকলের উপস্থিতির জন্য। দেখতে পেয়েছেন সূক্ষ্ম অনেক লিগাল পয়েন্ট আমরা হাজারও ভেবেছি, কিন্তু সেই সূক্ষ্ম লিগাল পয়েন্ট কিন্তু কোনো পক্ষের কোনো আইনজীবী সেইভাবে বলতে পারেনি। মূল পয়েন্ট টু দ্য পয়েন্টে বক্তব্য রাখতে হয়েছে। আর এসএসসির এই নথি স্বীকার, সরকারের এই নথি স্বীকার অবশ্যই মেহবুবদা এবং তার নেতৃত্বে যে টিম, আমি তার নেতৃত্বে এই কথাটা এই জন্যই বলছি, নেতা হতে কেউ এখানে আসেনি, নেতা কেউ এখানে নয়, কিন্তু একজনকে শীর্ষে থাকতে হয় যে তার কথা মতো, মানে তার ভালো দিকগুলোকে নিয়ে তার কথা মতো আমরা সংঘবদ্ধভাবে চলি। মেহবুবদার একার পক্ষে কখনোই একটা টিম চালানো সম্ভব নয় যদি না আমরা তার সঙ্গে সায় দিই। কিন্তু মেহবুবদের কাছ থেকে দেখেছি যে কিভাবে মানে মানে প্রতিটা মুহূর্তে এতজনের ফোন রিসিভ করা, এতজনের সঙ্গে কোঅপারেট করা, কেস নিয়ে ভাবা, সবটার মধ্যেই সে থাকতে পেরেছে এবং তার এই লড়াকু মানসিকতার সঙ্গে আমরা সকলে মিলে থেকে আজ আন্দোলনটা সাকসেস করেছি। তাই আমি চাইছি ব্যক্তিগতভাবে আপনারা আগামীকাল 3টের সময় অবশ্যই আসুন। আমরা চেষ্টা করব যে একটা প্রেস কনফারেন্স করে অ্যাটলিস্ট আসতে, অনেকের পরীক্ষা আছে, একটু দেরি হতে পারে, যেহেতু মাধ্যমিক পরীক্ষা আছে, আপনার মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলে আসুন, সেখানে আমরা সবাই থাকবো। আপনাদের সবাইকে নিয়েই, সবার উপস্থিতি নিয়েই আমরা মঞ্চকে আপাতত কিছু সময়ের জন্য বাই বাই জানাবো, এটা চাইছি। 3টে বাজুক, চলে আসুন আপনারা। আমরা প্রেস কনফারেন্স টাইম 4টে করে দেবো, কিন্তু আপনারা আসুন। আপনাদের উপস্থিতিটা না হলে আসলে সম্ভব নয়। 3টের মধ্যে অ্যাটলিস্ট আপনারা আসুন, এটা আমার ব্যক্তিগত অনুরোধ। অনেক কষ্টে মঞ্চটা চালিয়েছি, তাই আপনাদের সামনে থেকে আপনাদের উপস্থিতি নিয়েই যারা এতদিন সঙ্গ দিলেন, এতদিন সময় কাটালেন, আন্দোলনটাকে শক্তিশালী করলেন, আপনারা প্লিজ আসুন। আচ্ছা, আপনারা লাইভটা নিশ্চয়ই সবাই সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। যারা পরে দেরিতে জয়েন করেছেন তারা লাইভটা আবার রিভিউ করে দেখে নেবেন। তো হোপ ফর দ্য বেস্ট, আশাবাদী, আশা করি সব ভালো হবে, আমাদের জয় অবশ্যই হবে। ধন্যবাদ, শুভরাত্রি।